নজরুল গবেষক বলে আমার খুব লজ্জা করে। এই জন্য যে আব্দুল মান্নান সৈয়দ, মোহাম্মদ মাহফুজুল্লাহ, তারপরে আপনার শাহাবুদ্দিন আহমদ, তারপরে ধরেন আরও যারা গুরুত্বপূর্ণ কাজ করেছে, আব্দুল কাদির সাহেব, আমাদের সকলের ফাদার, নজরুল চর্চার সমস্ত চর্চার ফাদারের নাম হলো আব্দুল কাদির। আব্দুল কাদির না হলে নজরুল রচনা বলেও আমরা পেতাম না। তো এই সমস্ত লোকদেরকে নজরুল গবেষক বলা যায়। তারা একটা বিরাট মিনার। আমি আসলে হলাম সমুদ্রের বেলার মধ্যে হেঁটে বেড়ানো একজন অন্যমনস্ক প্রতীক, যে ভালো করে নজরুল পরেও নাই, ছুঁয়ে গেছে। যেটা ওই শ্রেণীর পাঠক আমি, সেটা হলো রবীন্দ্রনাথ নজরুলকে যখন তার বসন্ত নাটক উৎসর্গ করেন, তখন রবীন্দ্রনাথের তো চামচা টামচা ছিল প্রচুর। তিনি পারিষদ পরিবেষ্টিত হয়ে থাকতে পছন্দ করতেন। তো পারিষদ চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, গঙ্গোপাধ্যায়, মানে শর্মা, চক্রবর্তী, সব ব্রাহ্মণ তো, এবং এরা সব এলিট, জমিদার, রায় বাহাদুর, অমুক তমুক। এরা রবীন্দ্রনাথ বলে কি করলেন গুরুদেব, এটা ছোকরা, 23 বছর বয়স, দাড়ি গোবি ঠিক মতো গজায় নেই, এরে আপনি বসন্ত নাটক উৎসর্গ করে 12টা বাজিয়ে দিয়েছেন। এই ছেলে কিসের কবিতা, হল্লা চিল্লা ফাল্লা লাউ ধাবা ধামি ফাটাফাটি কি করে না করে, এই ছোকরাকে এগুলো করলেন। এটা একটা মানে বহু অকল্যাণ হলো জাতির সাহিত্যের, 12টা বেজে গেল। তো রবীন্দ্রনাথ এটার উত্তরে যে কথাগুলো বলেছিলেন সেগুলো খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ বলল যে কাজীর কবিতায় আছে অরুগ্ন হিংস্র বলিষ্ঠ পৌরুষের উত্তাপ। অরুগ্ন হিংস্র বলিষ্ঠ পৌরুষ, যেটা বাংলা কবিতা আর কোনোদিন ছিল না। তোমরা নজরুল ভালো করে পড়োই নেই, আর পড়লেও অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র, ভেতরে রসের সন্ধান করো নাই। নইলে যুগের যে বাণী, যুগের যে দাবি, সময়ের যে আহ্বান, জাতির আত্মার ভিতরে যে ক্রন্দন, যে প্রত্যাশা, সেইটা যার কথায়, কবিতায়, গানে রিফ্লেক্ট হয়, তিনি তো শুধু কবি নন, তিনি মহাকবি। আজকে আমার বয়স যদি ওর বয়সে থাকতো, তাহলে আমিও আজকে ও যা লিখছে এইটাই লিখতাম। কথাটা বোঝা গেছে? এখানে আমি আরো দুটো বলে দিয়ে আমি আর আসল পাঠে যাই, এখানে নজরুলকে বোঝার সুবিধার জন্য সুবিধা হবে। এটা রবীন্দ্রনাথের মাহাত্ম্য প্রচার করার জন্য না, আমি বলছি যে মানে ঘটনাটা কি ঘটেছিল। রবীন্দ্রনাথের নজরুলের তখন মুসলিম ভারতে 3-4টা লেখা ছাপা হয়েছে। রবীন্দ্রনাথ অস্থির বলে, কি ছোকরা, দাড়ি মুখে সারি গান, লা শারিক আল্লাহ, সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর। এগুলো কি লিখতেছে? এগুলো তো বাংলা ভাষায় নাই, এগুলো কোথেকে এলো কে? তো লেখা নজরুল তখন ভাব সামনে ঘুরতেন, হাবিলদার, কি একটা বড় পদ, হাবিলদার কাজী নজরুল ইসলাম এই নামে লিখতেন। তো বলছে লোকটা বোধহয় সেনাবাহিনীতে চাকরি টাকরি করতো, হাবিলদার নাম। তিনি তার সেক্রেটারিকে বললেন যে দেখো তো পত্রপত্রিকায় খোঁজ নিয়ে একে কোথায় পাওয়া যায়, দেখতে চাই, কে এই লোকটা। রবীন্দ্রনাথ সত্যি সত্যি যে অস্থির ছিলেন তার দ্বিতীয় প্রমাণ হলো যে তিনি তার সেক্রেটারিকে বলার পরে সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি যাকে বলা হতো, সত্যেন্দ্রনাথ দত্ত গেছেন রবীন্দ্রনাথের কাছে। তো বললেন যে সত্য, একটা মানুষ হাবিলদার নাম, হাবিলদার কাজী নজরুল ইসলাম, এই কি লিখতেছে এগুলো, আমি জীবনে এরকম কবিতা শুনিনি, তাকে কি আমার কাছে নিয়ে আসা যায়, আমি এটা দেখতে চাই। তো সত্যেন্দ্রনাথের মন বেজার হয়ে গেল যে আমরা থাকতে গুরুদেব কোথায় কোন হাবিলদার মাবিলদার খুঁজে বেড়ায়, হাবিলদারের ছোট ছোট পদ, হয়তো ভালো করে লেখাপড়াও জানে না, ছোট পদ তো সিপাহি র্যাঙ্কের একটু উপরে আর কি, নন ইও না আর কি, মানে তোমার ওই এসআইও না। তো যাই হোক, তারপরে নিশিকান্ত রায় চৌধুরী শেষ পর্যন্ত নজরুলকে আবিষ্কার করলেন। আবিষ্কার করার পরে নজরুলকে বললেন যে ভাই আপনাকে গুরুদেব দেখতে চেয়েছে। নজরুল বলল গুরুদেব রবীন্দ্রনাথ? হ্যাঁ চলে, এখনই যাবে। চলেন, আর কি করা, বলতে পরে সময় টময় দেবে, কিছু নেই, এখনই চলেন। তো রবীন্দ্রনাথ আর নজরুলের যে সাক্ষাৎকার, প্রথম সাক্ষাৎকারটা জোড়াসাঁকোতে হয়েছিল, সেখানে রবীন্দ্রনাথ ড্রয়িং রুমে ঢুকে বলেন যে তোমরা যে বললা যে হাবিলদার কাজী নজরুল ইসলামকে নিয়ে এসো, সে কোথায়? তারপরে ছোকরা উঠে দাঁড়াইছে, তো ওর মতো এরকম বডি, ও খারাইছে। আমি রবীন্দ্রনাথের আশ্চর্য থেকে স্বাভাবিক হতে কয়েক মিনিট সময় লাগছে। বলি এই ছেলে
এগুলো আপনার তোমার লেখা? বলছে জি। বলে কি তোর বাড়ি কোথায়? তো বলছে কোথার থেকে হাবিলদার লেখো কেন? বলছে হাবিলদার সেনাবাহিনীতে ছিলাম আমি। তো এই হলো প্রথম পরিচয়। রবীন্দ্রনাথ স্টনিস্ট হয়ে গেছিলেন যে এরকম একটা ছেলে। রবীন্দ্রনাথের বয়স তখন 60, নোবেল পুরস্কার পেয়ে গেছে তার বহু আগে 1913 সালে, আর এই ছোকরার সাথে তার দেখা হলো 1921 সালে। আচ্ছা, তারপরের বর্ণনা যে অমৃত ভট্টাচার্যর একটা বই আছে, আমার একটা বই আছে রবীন্দ্রনাথের নজরুল, এই প্রায় 800 পৃষ্ঠার বই। এই বইটা আমি তোমাদের পড়তে বলবো, এটা হাতে খড়িতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ও নজরুল দুই মহাকবির তুলনামূলক আলোচনাটা চমৎকারভাবে ওখানে আছে। বিভিন্ন জনের লেখাকে আমি কম্পাইল করেছি। কম্পাইল করে আমি চাইছিলাম যে আমাদের ছেলেরা তুলনা করে নিজেরাই সিদ্ধান্ত নিক যে এখন তার কি করতে হবে। আমি কোনো অপিনিয়ন পাস করিনি, আমি জাস্ট তুলে ধরেছি। তো যাই হোক, তো অমৃতবাবু লিখতেছেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সেই সময়কার ডাক সাইডে অধ্যাপক ছিলেন, প্রফেসর ছিলেন। তিনি লিখছেন যে রবীন্দ্রনাথের 60তম জন্মবার্ষিকী উপলক্ষে তোমার এলবার্ট হল, যে হল থেকে পরবর্তীকালে 1929 সালে নজরুলকে জাতীয় কবি বলা হলো, উপাধি দেওয়া হলো, ওই হলে রবীন্দ্রনাথের 60তম জন্মবার্ষিকী উদযাপন। বলে যে তো মঞ্চের মধ্যে সব রাজা জগদীন্দ্র রায় চৌধুরী, বড় বড় সব বিশাল বিশাল ব্যক্তিত্ব এক একজন, এরা মঞ্চে রবীন্দ্রনাথকে নিয়ে বসা। আর সামনের সারিতে সেই সময়কার ভারতবর্ষের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা বসা, সত্যেন্দ্রনাথ দত্ত, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কালিদাস রায়, এরকম সব বাঘা বাঘা, মোহিতলাল মজুমদার, সব সজনীকান্ত দাস, সব বড় বড় একের প্রত্যেকেই রবীন্দ্রনাথের মানে নিজেকে রবীন্দ্রনাথ মনে করতো এরা সব বসা। অনুষ্ঠান চলতেছে, এর মধ্যে গেট থেকে স্ট্রেট একটা ছোকরা আর কোনো দিকে ভ্রুক্ষেপ থেকে সোজা মঞ্চে উঠে আসছে। মঞ্চে উঠে সবাই অবাক হতে যে এই ছোকরা কে আবার উঠে এসে স্ট্রেট রবীন্দ্রনাথকে একটা গড় হয়ে প্রণাম। রবীন্দ্র নজরুল স্টাইল আর কি, এ জানে কেমনি করে অডিয়েন্সকে দখল করতে হয়। নজরুল কোনো স্টেজে গেছে, কোনো অডিয়েন্সে গেছে, আর সেখানকার মানুষ তাকে নিয়ে মেতে ওঠে না, এরকম ঘটনা নজরুলের জীবনে একটাও নেই। কোনো মেয়ের চোখে চোখ পড়েছে নজরুলের, ও হয়ে গেছে ওর কাজ, আর ফেরার রাস্তা নাই। কাননবালার মতো নায়িকা নজরুলের জন্য পাগল হয়ে গেছিলেন। কাননবালা, তখন কানন দেবী মানে দিল্লি কলকাতার সবচেয়ে সেরা নায়িকা। নজরুলের একটা গানও, অনেকগুলো গান গেয়েছেন তিনি। নজরুলের ছবি সাপুরের তিনি নায়িকা ছিলেন। গানটা হলো কোনটা? সালমান সাহেব, সাপুরের ছবি নজরুলের সবচেয়ে বিখ্যাত গান কোনটা? আকাশে হেলান দিয়ে পাহাড়ে ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড়ে ঘুমায় হই। এইটা যাই হোক, সেইরকম অনেক অনেক কথা। তো যাই হোক, তো রবীন্দ্রনাথ সচকিত হয়েই দেখলেন নজরুল চলে যাচ্ছে, নজরুল প্রণাম করে নেমে চলে যাচ্ছে। খপ করে রবীন্দ্রনাথ হাত ধরলেন, হাত ধরে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন যে আমার চেয়ারের পাশে ওকে একটা চেয়ার দাও। ছোকরার বয়স তখন 22 বছর, চেয়ার দাও। সবাই হতভম্ব। রবীন্দ্রনাথ চাইছে দৌড়াদৌড়ি করে চেয়ার, একটা জমিদার নায়েব সাহেব মহাজন রায় বাহাদুর খান বাহাদুরদের সরাইয়া ওদের চেয়ার ঢুকে গেছে চেয়ারে। এবং অমিতবাবু লিখছেন যে পুরো অনুষ্ঠানটা নজরুল রবীন্দ্রনাথের পাশে বসে এনজয় করলেন। এবং বাংলা কবিতা এত বড় চোয়াল ফাঁক হয়ে গেছে, এক একজনের মুখে 11-12টা করে মাছি ঢুকে গেছে। বলি কি দৃশ্য দেখছি, একটা ছোকরাকে পাশে বসিয়ে, আমাদের কেউ না, এটা ছোকরা 22 বছর, এটা ছোকরারে পাশে বসে তিনি অনুষ্ঠানটা করলেন, কি হলো? তো ওইটা অমিতবাবু লিখছেন যে আসলে ওই দিনই রবীন্দ্রনাথ নজরুলের স্থান চিহ্নিত করে দিয়ে গেলেন যে তারপরে বাংলা ভাষায় কি আসতেছে। ওই দিনই সেটেলড হয়ে গেল, মানে কেসটা সেটেলড। যে কারণে তিনি পরে 23 সালে যখন তার বসন্ত নাটক উৎসর্গ করলেন, তখন একটা শব্দ বলছিলেন, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম কল্যাণী এসো, এই নামে উৎসর্গ করা হয়েছিল। এটা নিয়েই হয়েছে চূড়ান্ত। যাই হোক, তা আমরা নজরুলে ফিরে যাই। তো নজরুলের বোঝার আগে সমকালীন পৃথিবীটা একটু দেখে আসি আমরা। সেই সময় পৃথিবীটা কি? 1899 সাল, নজরুলের যে বছর জন্ম,
যে বছর ইসমাইল হোসেন সিরাজের অনল প্রবাহ বেরোলো সেই বছর লর্ড কার্জন বড়লাট হিসেবে ভারতবর্ষে আসলেন। এই লর্ড কার্জনকে মনে রাখতে হবে, কারণ লর্ড কার্জন হল তার নামে এখনো আমাদের একটা স্মৃতি আমরা ধরে রাখছি, কার্জন হল তার নামে কিন্তু। আর এই লর্ড কার্জন 1903 সালে আমরা দেখব যে বঙ্গভঙ্গ করার প্রস্তাব পাশ করলেন। 1905 সালে তিনি সেটা প্রয়োগ করলেন। এখানে অনেক যুক্তি দেখানো হয় যে এটা হয়েছিল আসলে ব্রিটিশরা হিন্দু মুসলিম ডিভাইড করার জন্য, এটার জন্য সেটার জন্য। আসলে ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল ব্রিটিশরা এটা বুঝতে পেরেছিল যে যেটা ডব্লিউ হান্টার 1858 সালের সময় লিখলেন তার বিখ্যাত বই দি ইন্ডিয়ান মুসলিম, এই বইটা তোমাদের পড়া উচিত। দি ইন্ডিয়ান মুসলিম, ডব্লিউ হান্টার। এই বইটাতে তিনি বলছেন যে 1857 সালে যুদ্ধ হলো তার 1-1.5 বছর পরে এই বইটা লেখা। তিনি সেই বইয়ে বলতেছেন যে এখন থেকে 100 বছর আগে ভারতবর্ষের কোনো মুসলমান দরিদ্র ছিল এটা কল্পনাও করা যেত না। আর এই 100 বছরে আমরা এমন নিপীড়ন চালিয়েছি একটা সোসাইটির উপর যে আজকে 100 বছর পরে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো মুসলমান ধনী আছে এটা চিন্তাও করা যায় না। কি এতটা নির্যাতনকে না করলেই হতো না? এটা ডব্লিউ হান্টারের লাইন আর কি। এতটা ভাবে একটা সোসাইটিকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এতটা অত্যাচার, এত নির্যাতন তাদের প্রাপ্য ছিল। এই যে ডব্লিউ হান্টারের এই ডায়লগটা, সেইটা কিন্তু অনুধাবন করেছিলেন লর্ড কার্জন। কারণ তিনি ভাবছিলেন যে একটা প্রদেশের মধ্যে, একটা রাজ্যের মধ্যে 2 রকমের মানুষ, একটা লোক সরকারি সুযোগ সুবিধা পেয়ে ফুলে ফেপে বটবৃক্ষ হয়ে গেছে, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ গাছের তলে থাকতেছে। তাদের না আছে শিক্ষা, না আছে খাদ্য, না আছে বাসস্থান, সব জমিদারদের ইচ্ছার উপর নির্ভর করে। এমন ঘটনাও আছে জমিদাররা যেটা করতো সেটা হলো যে যে কারণে তিতুমিরের বিদ্রোহের প্রধান শুরু তো হলো এলাকা থেকে, দাঁড়িয়ে রাখলে তার উপর ট্যাক্স ধার্য করতো জমিদার। দাঁড়িয়ে রাখছে তোমাকে ট্যাক্স দিতে হবে রেগুলার, দাঁড়িয়ে রাখার ট্যাক্স। ধরো একটা মেয়ের বিয়ে হবে, জমিদার সাহেবের নেক নজর পড়ছে হয়তো ওদিকে, জমিদার সাহেব বললো যে হলদে পাখির ছাও, যেটা ওই যে গ্রামে শুনলাম চামচারা আছে না, ওটা কেমন জিনিস হুজুর, লাখো মেয়ে খায়। ঠিক আছে, জমিদার সাহেবের বরকন্দাজ পাইকারে যে অর্ডার দিয়ে দিল যে বিয়ে কালকে বলে, হ্যাঁ বিয়ের পরে জমিদার সাহেবের বাংলোতে বা জমিদার বাড়িতে পৌঁছাই দিও, পরের দিন সকালবেলা সে স্বামীর ঘরে যাবে, জমিদার সাহেব রাত্রে তার ফিতা কাটবে, তারপরের দিন সে সংসারে যাবে। এই যে একটা ভয়াবহ ইতর অবস্থানটা ছিল, এই ইতর অবস্থানগুলোর থেকে তো সোসাইটিতে সাফার করেছে মানুষ, এটা তো মেনে নেয়নি। তো সেইগুলোর কারণে বঙ্গভঙ্গ কিন্তু অপরিহার্য হয়ে উঠেছিল যে এই বৈষম্য দূর করা। এই জন্য আসাম বেঙ্গল নিয়ে হলো আসাম বাংলা প্রদেশ, আর পশ্চিম বাংলা নিয়ে ওখান থেকে উড়িষ্যার বিহারের সাথে আর একটা বেঙ্গল টেরিটরি হলো। এই টেরিটরি যে কার্জন যে সঠিক ছিলেন তার প্রমাণ হলো 1947 সাল। কার্জন যেভাবে চাইছিলেন সেটাই অর্ধেকটা সেভাবেই হলো কিন্তু আসলে। আবার 1971 সালেও লর্ড কার্জনই সামনে দাঁড়াচ্ছেন, কারণ লর্ড কার্জনের যে ভূখণ্ড নিয়ে পূর্ব বাংলা, সেই ভূখণ্ড তো ভারতে বিলীন হয়নি 71 সালে, সেটাকে নিজের পায়ে দাঁড়াইছে। পৃথিবীতে একটিমাত্র দেশের রাষ্ট্রভাষা বাংলা, সেটা বাংলাদেশের। পৃথিবীতে একটিমাত্র দেশ বাংলা নামে দেশ, সেই দেশটা আমাদের। এগুলো তো নজরুলের প্রদর্শিত পথ। তো লর্ড কার্জনের আগমন 1903 সালে বঙ্গভঙ্গ এবং 1905 সালে বঙ্গভঙ্গ হলো। 1906 সাল খুব গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় ইতিহাসে, কারণ এই প্রথম বাঙালি মুসলমানরা, শুধু ইন্ডিয়ান মুসলমানরা আধুনিক রাজনীতির টাচে গেল। মডার্ন পলিটিক্যাল পার্টি হিসেবে ফর্ম করলো মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ। এই যে নিখিল ভারত অল ইন্ডিয়ান মুসলিম লীগ, এই অল ইন্ডিয়ান মুসলিম লীগ 1906 সালে যে বাড়িটাতে হয়েছিল সে বাড়িটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেন, যে বাড়িটা হতে পারতো আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক, যে বাড়িকে আমরা প্রথম আমাদের রাজনৈতিক সংগঠনের জন্ম দিয়েছিলাম, প্রথম আধুনিক রাজনৈতিক সংগঠন। সেইটা হলো মধুর ক্যান্টিন বানাইছেন আপনারা, এটার নাম ছিল ইশরাক মঞ্জিল। এই ইশরাক মঞ্জিল হয়েছিল সেই কনফারেন্স, এই কনফারেন্স থেকে মুসলিম লীগের জন্ম। ওইটা সংরক্ষণ যাতে আমরা না করতে পারি, এই জন্য ওই যে রাস্তায় এক লোক চা বিক্রি করতো,
হে একদিন এসে বললো যে আমার বারান্দায় একটু চায়ের বসার জায়গা দেন। হেরে বারান্দায় চায়ের জায়গা বিক্রি করতে দিছে। এই বারান্দার থেকে আস্তে আস্তে বাড়ি তার নাম হয়ে গেছে মধুর ক্যান্টিন। বাঙালি মুসলমানের অধপতনের একটা চিত্র দিলাম আমি খালি জাস্ট, যে মঞ্জিল, যে বাড়িটা হতে পারতো আমাদের জাতীয় মর্যাদা এবং স্বপ্ন এবং ইয়ের প্রতীক, আমাদের আধুনিক জীবনে প্রবেশের প্রতীক, গেট, আমাদের গেটওয়ে, আমাদের তোরণ, সেই বাড়ি আমরা মধুর ক্যান্টিন বানাইছি। কত বড় জাতি আমরা, কত বড় মানে মহান জাতি। ওইটার এখন মধুর ক্যান্টিন বানাইয়া মধুর মূর্তি বানাইছি, ওখানে লাগাইছি। তো এটা আমার ব্যক্তি মধুর বিদ্যা, আমার কোনো অভিযোগ নাই, এ তোর কোনো দোষ করে নেই। যারা এটা করতে দিয়েছিল তারা কারা? তারা কি এদেশের ভারতবর্ষের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্ক ছিল তাদের, নাকি তারা এন্টি আশা আকাঙ্ক্ষার ভাব নিয়ে মূলত আমাদের মিত্র সেজে সর্বনাশটা করেছিল? আমরাই তো করেছিলাম সর্বনাশটা। আজকে মধুর ক্যান্টিন উদ্ধার করতে গেলে তো রক্ত গঙ্গা বয়ে যাবে। বলা যাবে যে এখানে মুসলিম লীগের জন্ম হয়েছিল, এটা ফলকও তো লাগাইতে দেবে না। তো সেই মুসলিম লীগের জন্ম 1906 সালে। আরও একটা গুরুত্বপূর্ণ কাগজ, যে কাগজ পরবর্তীকালে নজরুলের বাণীর বাহক হয়, সেটা হলো যুগান্তরের জন্ম 1908 সালে। সেই সময় ভারতবর্ষটা বোঝাচ্ছি আমি। 1908 সালে মুজাফফরপুরে বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণে প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেন, ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল। এটা সেই সময়কার কাহিনী। তারপরে 1912, তার আগে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। হুলুস্থুল সন্ত্রাসবাদী আন্দোলন। এই সন্ত্রাসবাদী আন্দোলন হলো নজরুলের সাহিত্যে পা দেওয়ার আগের ধাপটা। এটা ফসল তুলছে কিছুটা রবীন্দ্রনাথ, যদিও এরা ব্রিটিশেরই ছিলেন, তার ঘরে বাইরে পড়ে দেখবা যে সন্ত্রাসবাদকে তিনি অনুমোদন করছেন না। তিনি মনে করতেছেন এটা ব্রিটিশের রাজ্য অকল্যাণ নিয়ে আসবে। তো কি বলতেছিলাম, বঙ্গভঙ্গ রদ হয়ে গেছে। বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, পূর্ব বাংলার রাস্তায় রাস্তায় হাহাকার। পূর্ব বাংলার মানুষ মনে করলো তাদের ন্যায্য অধিকারের উপর পদাঘাত করা হয়েছে। এই সময়ে যে পৃথিবী, সেই পৃথিবীতে রবীন্দ্রনাথ কী গান লিখেছিলেন, যেটা যতদিন পর্যন্ত আমাদের জাতীয় সঙ্গীত থাকবে ততদিন পর্যন্ত আমরা সম্মান করব। কিন্তু এই গানটা পূর্ব বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে রচিত। এটা হলো বঙ্গভঙ্গ রদ করার জন্য। তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখলেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থ বাংলার হিন্দু, বাংলার মুসলিম এক হও, এক হও, এই বলে রাখি বন্ধন করে বেড়াচ্ছে। তো এই রাখি বন্ধন তো বাংলাদেশের মানুষের স্বার্থের রাখি বন্ধন ছিল না, এটা ছিল তার অধিকারের বিরুদ্ধে। এর আগের যে এতগুলো বছর সে টর্চার্ড হয়ে কেবল নিজের পায়ে দাঁড়াতে চাইছিল, কেবল যখন ঢাকাকে রাজধানী করে একটা নতুন পৃথিবী করে উঠলো, ওয়ারি হয়ে গেল গ্র্যান্ড এরিয়া, যেটাকে আমরা গ্যান্ডারিয়া বলি। এই গ্র্যান্ড এরিয়াটা হলো এটা সব অফিসারদের বাসস্থান। ফুলার রোড, অমুক রোড, তমুক রোড, এই যে গভর্নর হাউস, এই ঢাকার রাইজিংয়ের বিরুদ্ধে একটা চপেটাঘাত ছিল বঙ্গভঙ্গ রদ। এবং নবাব সলিমুল্লাহ ছিলেন এই রণাঙ্গনের এই যুদ্ধের নায়ক। তিনি স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর হয়ে গেলেন। তো এটার পরে ইংরেজরা রাগ করে রাজধানী কলকাতা থেকে দিল্লি শিফট করলো 1912 সালে। দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। ইকবাল বললেন কি, যে বাবুরা হারিয়ে ফেললেন মাথার তাজ আর কুড়িয়ে ফেলেন পাদুকা। মানে বঙ্গভঙ্গ রদ হইলো বটে, কিন্তু মাথার তাজ চলে গেল দিল্লিতে, রাজধানী শিফট হয়ে গেল কলকাতার থেকে। কলকাতায় তো রাজধানী রাখলোই না আর ব্রিটিশরা, মাথার তাজটা চলে গেছে, আর সিরাজুতায় রাস্তা থেকে কুড়াই দিয়েছে বাবুরা। এটা ইকবালের কবিতা। তো 13 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেলেন। এটাও সেই সময় আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে সমস্ত বিষোদ্গার হচ্ছে, এটা কিন্তু ইতিহাসে প্রথম না। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে বাংলাদেশের পত্রপত্রিকা যে সমস্ত লেখাছাপা হয়েছে সেগুলো রোমহর্ষক। পত্রিকার 5 কলাম 6 কলাম হেডলাইন, জগতে কি গীতি কবির আকাল পড়িয়াছে, শিরোনাম যে ঠাকুরবাড়ির কবুতরটিকে নোবেল দিতে হইল। কলকাতার পত্রিকা লেখা, ঠাকুরবাড়ির কবুতরটিকে নোবেল দিতে হইল, জগতে কি কবির আকাল পড়িয়াছে। তারপরে লেখা হলো যে ইহার যাহা কিছু তোষামত করিয়া তেল বেচিয়া ইউরোপের দরজায় দরজায় ঘুরিয়া ভিক্ষা করিয়া যে নোবেল সে কুড়াইয়া লইয়া আনিয়াছে, পাইয়া আনিয়াছে, ইহা কোনো কাজে লাগিবে না, কারণ ইহার মৃত্যুর সহিত ইহার চিতায় উহার দেহর সহিত ইহার সাহিত্যকর্ম ভস্মীভূত হইয়া যাইবে।
এই সমস্ত লেখা হরদম হতো, বিষোদ্গার কারে কয়। কাজে ডক্টর ইউনূসের আমি বলছিলাম যে স্যার আপনার রাগ করার কিছু, এটা আমাদের ক্যারেক্টার। তো 13 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। এখন 1917 সাল, নজরুলের বয়স তখন কত বছর? 18 বছর, 17-18 বছর। যুদ্ধে চলে যাচ্ছেন। এই 17 বছরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 17 বছর বয়সে নজরুল যাচ্ছেন যুদ্ধে, আর রবীন্দ্রনাথের বয়স যখন 17 ছিল তখন তিনি যাচ্ছেন বিলাতি হওয়ার জন্য, ফ্রেশ বিলাতি ম্যান হওয়ার জন্য। একজন যুদ্ধে যাচ্ছে, আরেকজন যাচ্ছে বিলাতি হওয়ার জন্য, সাহেব হওয়ার জন্য। এই যে যাত্রা, দুটা লক্ষ্য। নজরুলকে যারা বলে যে চাকরির জন্য তিনি যুদ্ধে গেছিলেন, এটা ভুল। কারণ নজরুল যুদ্ধে গেছিলেন সেই সময়কার রাশিয়াতে সমাজ বিপ্লবের একটা তৎপরতা ব্যাপকভাবে দানা বেঁধে উঠেছে। এই বিপ্লবীদের সঙ্গে নজরুলের একটা সম্পর্ক তার স্কুল পড়াকালীনই সাধিত হয়েছিল। নজরুল এই বিপ্লবের দীক্ষা নিয়ে সশস্ত্র সংগ্রাম করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আর্মি ট্রেনিং, আর্মির কর্মকাণ্ড বোঝার জন্য আর্মিতে গেছিলেন তিনি। আর রবীন্দ্রনাথ 17 বছর বয়সে বিলাতে গেছিলেন সাহেব হওয়ার জন্য। তাই 17 বছরটা খুব ইম্পর্টেন্ট। এবং 1917 সালে, এই 17 সালে আরও একটা ঘটনা ঘটে, সেটা হলো রুশ বিপ্লব। আমাদের ধর্মীয়ভাবে বাদ দিয়া যদি রেভলিউশন হিসেবে ধরো, সোশ্যাল রেভলিউশন, তাহলে পৃথিবীতে দুটো রেভলিউশনের কোনো তুলনা হয় না। একটা হলো ইসলামিক রেভলিউশন, পৃথিবীর ইতিহাসে এর কোনো তুলনা হয় না, বিকজ ইটস এ রেভলিউশন। এখনকার আমরা যত হুরপুরের চিন্তায় তসবি টিভি না কেন, বেসিক্যালি ইসলাম হুরপুরের চিন্তার তসবি টেবার ধর্ম না। ইসলাম হলো রেভলিউশন। সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হলো ইসলাম। ইসলাম মানে হলো সমাজকে বদলে দেওয়া। ইসলাম মানে হলো সমাজ থেকে শোষক শ্রেণীকে চিরকালের জন্য উৎখাত করা। এইটার পরে যেমন ধরো 1500 বছর আগে যে জিনিস দিয়ে গেলেন তিনি, যেহেতু এটার সাথে স্পিরিচুয়ালিজম ছিল, আধ্যাত্মবাদ ছিল, অতএব এটা পৃথিবীতে অবিনশ্বর হয়ে টিকে আছে। হয়তো তার রেভলিউশনারি চরিত্রটা নষ্ট করে দিয়েছে সাম্রাজ্যবাদ, হয়তো মুসলিম দেশগুলো মার্কিন সাম্রাজ্যবাদ বা ইসরায়েলের দাসত্ব করে বেড়ায়, বাট ইসলাম তো আর সেই জিনিস না। এটার সাথে ইসলামের তো কোনো দোষ নাই। এখন ইসলামের নামকে মহিলারা বলো যে, ধরো একজন ইসলামের নামকে বলে যে আল্লাহ রসুলের নাম উঞ্চি, মেয়েটারে বলে তুমি যদি আমার সাথে শো তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারবা। এটা ইসলাম হলো? এটা তো ইসলামকে বিকৃতভাবে, কুৎসিতভাবে, নোংরাভাবে ব্যবহার করছে তার নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য। এটার সাথে ইসলামের কোনো কানেকশন আছে? তো সেইটা মাথায় রাখতে হবে যে ইসলাম হলো রেগুলেশন। সকল দারিদ্রতার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে। সেই রেভলিউশনের পরে আরেকটা রেভলিউশন ঘটলো, সেটা হলো রুশ বিপ্লব। কারণ মানব জাতির ইতিহাসে ধর্মের বাইরে এত বড় ওলটপালট কাণ্ড আর কারো দ্বারা হয়নি পৃথিবীতে। তিনি মার্কসিস্ট ছিলেন, কিন্তু একটা প্রচলিত, যেমন মার্কসিজম যেটা বলেন, মার্কসিজম বলেন যে বিপ্লব কোনো ডিনার টেবিলে খাওয়া না। বিপ্লব মানে হলো একটা বিরাজমান, একটা কায়েমি স্বার্থের সংশ্লিষ্ট সমাজকে উৎপাটন করে নতুন সমাজের বৃক্ষরোপণ করা। কাজে এটা ডিনার ডাইনিং টেবিলে বসে ফুর্তি করা না। বিপ্লব কোনো ফুর্তির জিনিস না। বিপ্লব অবশ্যই সহিংস। সহিংস না হলে সে শান্তি কায়েম করবে কেমনে? সে তো উৎপাটন করতে পারবে না এই আবর্জনাটাকে, তাকে তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ভদ্রভাবে যদি বলেন, হে ময়লা তুমি অপসারিত হও, ময়লা অপসারিত হবে না, ঝাঁটা দিয়ে দূর করতে হবে, ঝাঁটা দিয়ে দূর করতে হবে। বিপ্লব তাই। তো রুশ বিপ্লব নজরুলের জীবনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল তার অন্তর্জগতে, কারণ তার ভেতরে ছিল ইসলামিক রেভলিউশনারি স্পিরিট। ওই স্পিরিটের সঙ্গে তিনি রুশ বিপ্লবের এই শোষণ বিরোধী, নির্যাতন বিরোধী, সম্পদের অসম বন্টন, শ্রেণী সংগ্রাম, এগুলোকে তিনি একাকার করে ফেলেছিলেন। তারপরে কি আরেকটা ঘটনা ঘটলো 1919 সালে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পাঞ্জাবের। প্রায় 1000 লোকরা হত্যা করেছিল ব্রিটিশরা, জেনারেল ডায়ার তার নির্দেশে। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ একটা সমাবেশ হচ্ছিল, সেখানে নির্বিচারে গুলি করে হাজারখানি লোক মেরে ফেলেছে। যে ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, নজরুলকে ওটা ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিল। তারপরে আসি আমরা নজরুলের কলকাতায় আগমন 1920 সাল। এখানে আমি একটা পয়েন্ট দিয়ে রাখি, নোক্তা বলে না। নোক্তাটা হলো
যে তিনি এসে যে বাড়িতে উঠলেন সেই বাড়ির তালতলা লেনের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিস। এইখান থেকে তার যাত্রা শুরু কলকাতা জীবনের। আর তার কলকাতা জীবন, সাংবাদিক জীবন, সাহিত্যিক জীবন, লেখক জীবন, কবি জীবন সমস্ত কিছুর এন্ড হয়েছিল তার 1941 সালে এই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিতে যায়। যদি আর বাঁশি না বাজে, তার শেষ যে ভাষণটা পাওয়া গেছে, এই যদি আর বাঁশি না বাজে, যদি শিরোনামটা নজরুলের দেওয়া না, শিরোনামটা পরবর্তীকালে কাদির সাহেবদের দেওয়া, কিন্তু এই বক্তৃতাটাও তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন। দুটো খুব, যে শুরুও বঙ্গীয় মুসলমান দিয়ে, তার ক্লোজিং হচ্ছে বঙ্গীয় মুসলমান দ্বারা। মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে নজরুলকে বোঝার জন্য। তারপর 1920 সাল অসহযোগ আন্দোলন, সারা ভারতে নন কোপারেশন মুভমেন্ট শুরু হলো। খাজনা দেওয়া যাবে না, ট্যাক্স দেবো না, গান্ধীর নেতৃত্বে। এর সাথে যুক্ত হলো মৌলানা মোহাম্মদ আলী জওহর, মৌলানা শওকত আলীর বিখ্যাত খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, হাতে হাত ধরে ভারতবর্ষটা তুল কালাম কাণ্ড করেছিল। এই যে তুল কালাম কাণ্ডের সমস্ত ভারতভূমি কেঁপে উঠেছিল। এই আন্দোলনের সবচেয়ে বেশি যার উপরে প্রভাব বিস্তার করেছিল, এবং এই আন্দোলনের ফসল শিল্প সাহিত্যের সবচেয়ে যিনি সফলভাবে, সার্থকভাবে, চমৎকারভাবে, সত্যিকারের পৌরুষদীপ্তভাবে উপস্থাপন করতে পেরেছিলেন, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম আসলে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলনের ফসল। কারণ 20-এর দশকে টোটালটাই নজরুলের নায়ক। এই নায়ক 1920 থেকে 1930 না 40 পর্যন্ত, 20 বছর, এই 20 বছর বাংলা সাহিত্যের সম্রাট, নায়ক, যুবরাজ, শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যা বলা যায় না কেন, সব কিছু ছিলেন কাজী নজরুল ইসলাম। এই 20 বছর নজরুল ছাড়া বাংলা সাহিত্যে আর কোথাও কিছু শোনা যায়নি। তো অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, নজরুল একজনের মানুষের খুব ভক্ত ছিলেন, তিনি বেঙ্গল প্যাক্টের কারণে। তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট প্রথম রাজনৈতিক পদক্ষেপ, যেটা হিন্দু মুসলিম সাম্য আনার চেষ্টা করেছিলেন চিত্তরঞ্জন দাস। কিন্তু 1925 সালে তার ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে এই আন্দোলনটা বানচাল হয়ে গেল, আর হলো না। এটা নজরুল, এই জন্য নজরুল তার একটা বই আছে চিত্তনামা। এই চিত্তনামা ওটা হলো মূলত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। ইটস রেভুলেশন। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কলকাতার বাবুরা, বর্ণ হিন্দুরা এহেন কোনো কাণ্ড নেই যা করে নেই, যাতে এটা না হয়। শত শত ডেলিগেট গেছে বড় লাটের কাছে, ছোট লাটের কাছে, এহেন বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। ইভেন বলা হয় যে রবীন্দ্রনাথও এমন কাণ্ড করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গড়ের মাঠের সমাবেশ সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটা নোবেল লরিয়েট পোয়েট এডুকেশনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আমি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে রবীন্দ্রনাথ পূর্ব বাংলার 3টে জমিদারি ছিল তাদের, শিলাইদহ, শাহজাদপুর, পতিশর। পতিশরের উপর আমার ডকুমেন্টারি ফিল্ম আছে, কবি তীর্থ পতিশর। তো এই 3টা জমিদারিতেই একটা স্কুলও রবীন্দ্রনাথের বংশরা কেউ করেনি, কোনোদিনও না। এইখানকার টাকা লুণ্ঠন করে, এখানকার টাকা নিয়ে এদিকে গরিব চাষির রক্ত পানি করা পয়সায় গড়ে উঠছে শান্তিনিকেতন, সেটা পশ্চিম বাংলায়, পূর্ব বাংলায় কিন্তু না। আমি কিন্তু রবীন্দ্রনাথের প্রতি রেসপেক্ট রেখে কথা বলতেছি, মানে এই বাস্তবতাটা বলছি, যে ওইখানে একটা স্কুলে তিনি তারা 3টে জমিদারিতে করেন নাই। আর প্রতিশোধের বিদায়ের সময় শেষ ভাষণে তিনি বললেন, তোমাদিগকে গরিব প্রজারা সম্মান জানা যাইছে, বলে তোমরা শিক্ষার দিকে মনোনিবেশ করো। শিক্ষা ছাড়া জাতির উন্নতির কিছু নাই। শিক্ষার জন্য আপনি কি করলেন? শিক্ষার জন্য একটা স্কুল কেন আপনি করেন নাই? পৃথিবীতে রবীন্দ্রনাথের নামে প্রথম যে স্কুল, হাই স্কুল হয়েছে পরে, এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল মুসলমান প্রজারা নওগাঁ জেলার রানীনগর থানার কাতোয়াল গ্রামে। এই স্কুলটা এখনো আছে। এটা মুসলিম প্রজারা করেছিল তার নোবেল পুরস্কারের খবর পাওয়ার পরে। রবীন্দ্রনাথ নিজে কিন্তু কিছু করেননি, মুসলমান প্রজারা চান্দা তুলে স্কুল করছে, এবং সেটা রবীন্দ্রনাথের নামে। পৃথিবীতে রবীন্দ্রনাথের নামে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ জেলার কাতোয়াল গ্রামে, রাতোয়াল গ্রামে, রাতোয়াল। তো এর সাথে নজরুলের মধ্যে যুক্ত হলো আরো দুটো জিনিস। খেলাফত আন্দোলনের মধ্যে ব্রিটিশ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী
ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের তখন একটাই সত্যিকারের শক্তিশালী রাষ্ট্র ছিল, সেটা ছিল তুরস্ককে ভিত্তি করে ওসমানী খিলাফত, ওসমানী শাসন। এই ওসমানী শাসনকে, ওসমানী খিলাফতকে তুরস্কের অধীনস্থ রাষ্ট্রগুলোকে টুকরো টুকরো করে ব্রিটিশরা নানান অঙ্গ করেছিল। সেই টুকরোগুলি হলো সিরিয়া, লেবানন, এই টুকরো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ইয়েমেন, মিশর, আলজেরিয়া, লিবিয়া, এগুলো সব কিন্তু তুরস্কের অন্তর্ভুক্ত ছিল। এগুলোর কেটে কেটে সাইজ করছে তুরস্ককে। এই যে এটার বিরুদ্ধে গ্রিকরা অ্যাটাক করতেছে, ব্রিটিশরা অ্যাটাক করতেছে, চারিদিক থেকে তারা আক্রান্ত। এই সময় কামাল পাশার নেতৃত্বে গ্রিকদেরকে স্মরণার যুদ্ধে পরাজিত করেছেন তুর্কিরা। আরও 3-4টা যুদ্ধ পরাজিত করে তুরস্ক সাম্রাজ্য সেফ, তাদের মূল ভূখণ্ডটা তাদের সেভ হলো। এটা নজরুলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এই জন্য কামাল পাশা তার অন্তর্জগতের নায়ক হয়ে উঠলেন তখন। কারণ কামাল পাশার পরবর্তী কার্যক্রম তো পরের ব্যাপার, এটা তো নজরুল দেখেন নাই, কিন্তু ওই সময় কামাল পাশার এই অ্যাক্টিভিটি, সাম্রাজ্যবাদ বিরোধী অ্যাকশন, এগুলো নজরুলকে প্রভাবিত করেছিল। আর একটা হলো প্যান ইসলামিজমের প্রবক্তা জামালউদ্দিন আফগানি। জামালউদ্দিন আফগানির প্যান ইসলামিজম নজরুলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তিনি এর মধ্যে মুসলমানদের এবং মানুষের মুক্তি দেখতে পেয়েছিলেন। তো এইটা হলো মোটামুটি সেই সময়কার পৃথিবী। সেই পৃথিবীর থেকে নজরুল মানে একটা অগ্নিগিরির ভেতরে তার জন্ম, অগ্নিগিরির ভেতর থেকে তিনি বেড়ে উঠতেছেন। 20 সালে তিনি কলকাতা শহরে কেবল পা দিয়েছেন, 22 সালে তিনি বাংলাদেশের নায়ক হয়ে গেছেন। তো এটা আমরা পরে ধাপে ধাপে যাব। তারপরে এখন নজরুলের সমকালীন পৃথিবীর কবিরা কারা কারা, এটা একটু আইডিয়া নিলে আমাদের ভালো হবে। কে কে? বার্নার্ড শ, নজরুলের সমকালীন ইংরেজি সাহিত্যের বার্নার্ড শ, এইচ.জি. ওয়েলস, ই কামিংস বিখ্যাত কবি, জেমস জয়েস, যার ইউলিসিস না পড়লে আমি মনে করি তোমাদের ভুল হচ্ছে, ইউলিসিস পড়ো। অন্তত 2টা জটিল উপন্যাস, পৃথিবীর শ্রেষ্ঠতম জটিল উপন্যাস, তার একটা হলো ইউলিসিস। আমি যে তোমাদেরকে পড়তে বলবো, আমি 17-18 বছরে মাত্র 25 পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারছি। আমিও ইউলিসিসের সারাংশ পড়ি, পড়ার সাধ্য নেই। এত বড় বই, ওরকম জটিল বই। ডাবলিন শহরে একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ঘটনা, 1000 পৃষ্ঠার একটা উপন্যাস। এর সাথে জটিলতম উপন্যাস আমার জীবনে আমি চোখেও দেখিনি। এটা পড়া উচিত তোমাদের, যে ভাষাকে, বিষয়কে কিভাবে রিপিটেড করে করে কিভাবে একটা কাণ্ড কারখানা করা যায়। আর একটা হলো দস্টয়েভস্কি। দস্টয়েভস্কির যে বই ব্রাদার কারামাজভ বা ওয়ার অ্যান্ড পিস, আর সরি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এগুলো ঘুরে এই সময়কার লেখকেরা। তারপরে বিখ্যাত কবি রবার্ট ফ্রস্ট, পরবর্তী নোবেল পুরস্কার পাইছেন। ভার্জিনিয়া উলফ নোবেল পুরস্কার পেয়েছেন। W.B. ইয়েটস, ওয়েস্টল্যান্ডের সেই বিখ্যাত কবি, নোবেল পুরস্কার পাওয়া। T.S. এলিয়ট, আমি নিজে T.S. এলিয়টের বাড়িতে গেছি স্লাইগো শহরে, আয়ারল্যান্ডের। জাস্ট T.S. এলিয়টের আগ্রহ থেকে ওরা আমাকে একটা লেকচার দেওয়ালো। আমি মোটামুটি আমার জ্ঞান দ্বারা যদ্দূর পারছি 10-15 মিনিটের একটা বক্তৃতা দায়িত্ব সারলাম। বাট T.S. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, বিখ্যাত আর্নেস্ট হেমিংওয়ে। তারপরে হলো তোমার D.H. লরেন্স, লেডি চ্যাটার্লিস লাভার, যে বই নিয়ে 20 বছর মামলাই চলেছে খালি, এটা শ্লীল না অশ্লীল, এটা ফাইসালা হইতে 20 বছর লাগছে ইংল্যান্ডের আদালতে। তারপরে এজরা পাউন্ড, নজরুলের সময়কার কবি। অডেন, আন্দ্রে জিদ, গিয়ম অ্যাপোলোনিয়ার, হেরমান হেইস, তার বিখ্যাত উপন্যাস তো তোমরা পড়ছো সিদ্ধার্থ, না পড়ে থাকলে পড়ে দেওয়া উচিত, কারণ এটা গৌতম বুদ্ধের জীবনের আলোকে লেখা, তার ফিলোসফিটা নিয়ে। কাফকা, ফ্রান্স কাফকা, নজরুলের সমসাময়িক লেখক। রিলকে, তারপরে রাশিয়ার লেখক কবি ইয়েসেনিন, লুট হ্যামসন এবং মায়াকোভস্কি। নজরুলের সাথে যার খুব বেশি আত্মীয়তা, মায়াকোভস্কি, ম্যাক্সিম গোর্কি, পাবলো নেরুদা এবং তুরস্কের কবি নাজিম হিকমত। এরা হলো নজরুলের সমসাময়িক পৃথিবী করে বেড়াচ্ছে। প্রত্যেকেই খেয়াল করে যে এক রৈখিক মানুষ। ওই যে কবিতা করতেছে, কবিতা 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 শেষ, বা উপন্যাস লিখতেছে, উপন্যাস 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 শেষ। কিন্তু এরা হলো একমাত্রিক, নজরুল হলো বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশনাল। তিনি যখন সঙ্গীতে হাত দেন, তিনি তখন বাংলা না বিশ্ব সঙ্গীতের শ্রেষ্ঠ 3 জন নায়কের একজন। বেথোভেন, মোজার্টের পরে নজরুলের নাম উল্লেখ করা হয়।
হওয়া উচিত, হতে হবে, আমরা এটা করব। বিকজ নজরুলের সঙ্গীত, নজরুলের তুলনা করার মতো ব্যক্তি বাংলা ভাষায় আর জন্মগ্রহণ করে নাই। আমরা তো কবিতা নিয়ে কথা বলি, সঙ্গীতের ক্ষেত্রে তিনি যে রেগে গেছেন, নিজে বলেছেন যে আমি সাহিত্যে কি দিয়ে গেলাম কি গেলাম না আমি জানি না, তবে আমি সঙ্গীতে কিছু দিয়ে যেতে পেরেছি। জীবনের শ্রেষ্ঠ সম্ভারটা তিনি সঙ্গীতে দিয়ে গেছেন। এবং নজরুল সঙ্গীতের বহু এটা ব্যাখ্যা সময় পেয়ে আমরা আলোচনা করব। তো এরা তাদের সময়কার পৃথিবীতে বাস করছেন, আর সেই সময় পৃথিবীর সেরা গ্রন্থগুলো, আমি একটা কথা বারবার বলছি, এরা সবাই কিন্তু একরৈখিক একটা সাইট নিয়ে কাজ করেছেন। যেমন ধরো আমাদের জীবনানন্দ, নজরুলের সমসাময়িক কবি, একটা সাইট নিয়ে কাজ করেছেন, শুধু কবিতা কবিতা আর উপন্যাস দুই একটা মাঝে মাঝে লিখছেন, প্রবন্ধ কবিতা, অর্থাৎ লিটারেচারের বাইরে কোথাও পা ফেলেননি। মাল্টি ডাইমেনশনাল কবি বাংলা ভাষায় নজরুলের আগে যাকে বলা যায় তিনি হলো রবীন্দ্রনাথ। গান, উপন্যাস, কবিতা, এভরিথিং। কিন্তু নজরুল তাকে ক্রস করেছে আরও অনেকগুলো ক্ষেত্রে, যেমন সাংবাদিকতা। রবীন্দ্রনাথ সাংবাদিক কোনোদিন সাংবাদিকতা করেননি। সাংবাদিকতা নজরুল যা করেছে সেটা নিয়ে একটা আলাদা লেকচার হতে পারে 2.5 ঘন্টার, এত জিনিস করে দিয়ে গেছেন তিনি। সাংবাদিক নজরুল, অনাবিষ্কৃত পৃথিবী। আরেকটা নজরুলের অনাবিষ্কৃত দিক হলো চলচ্চিত্রকার নজরুল। চলচ্চিত্রে তিনি শুধু যে মুসলমানদের মধ্যে প্রথম চলচ্চিত্রকার তাই না, বাংলা ভাষাভাষী কবিদের মধ্যে প্রথম কবি যিনি চলচ্চিত্রের সব কটা শাখায় কাজ করেছেন। চিত্রনাট্য লেখা, কাহিনী লেখা, গান লেখা, গানের সুরারোপ করা, পরিচালনা করা, অভিনয় করা, ধ্রুব ছবিতে তিনি অভিনয় করেছেন। অর্থাৎ চলচ্চিত্র নিয়েও যদি আমরা নজরুলের একটা ক্লাস করি তো একদিন চলে যাবে, বিকজ এত কিছু করেছেন এখানে। এইগুলো রবীন্দ্রনাথ করেন না, এগুলোতে তিনি নজরুল রবীন্দ্রনাথকে ক্রস করে গেছেন। রবীন্দ্রনাথের নিজের তৈরি রাগ 2-4টা আছে, কিন্তু রাগ রাগিনী তৈরির ক্ষেত্রে নজরুল যেটা করেছেন, যে বেটোফেন, মোজার্ট, তারপর ধরো ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা রবিশঙ্কর, এরা ধরো 70 বছর 80 বছর সঙ্গীত সাধনা করেছে। এই 70-80 বছরের সঙ্গীত সাধনায় হয়তো 10টা নতুন রাগ দিয়ে যেতে পেরেছে, বা ধরো 20টা সিম্ফনি দিয়ে যেতে পেরেছে, কিছু অর্কেস্ট্রা করে দিয়ে গেছে, আর কিছু না। আর এই লোকটা মাত্র 10 বছরের সঙ্গীত জীবন, 70 বছরের সঙ্গীত জীবনে 10টা রাগ। আর এ লোক 10 বছরের সঙ্গীত জীবনে পৃথিবীতে ছিল না এরকম সম্পূর্ণ নতুন রাগ দিয়ে গেছে 18টা নতুন রাগের জনক তিনি। 2 নম্বর মিশ্র রাগ, 49-এর উপরে তার মিশ্র রাগ আছে। বিভিন্ন রাগকে জোড়া দিয়ে আরেকটা রাগ বানাইছে মিক্স করে। হিন্দুদের একটা বংশের উপাধি আছে না, মিশ্র, ওরকম মিশ্র রাগ। 3-4টা রাগ দিয়ে আরেকটা নতুন ধরনের জিনিস বানিয়ে ফেলেছে, টেস্টি। আরেকটা কি, ফ্রিকোয়েন্সির ব্যবহার। নজরুলের গানের একজন নজরুল সঙ্গীতের শিল্পীকে প্রায় 200 রকমের কণ্ঠের আপ ডাউনের ট্রেনিং নিতে হয়, নিজের অজান্তেই সেই ট্রেনিংটা দিয়ে ফেলে। এই যে কণ্ঠের আপ ডাউনের এত ব্যবহার, এটা পৃথিবীর সঙ্গীত আর কোথাও নাই। আর সংখ্যা তো ধরো নজরুলের কোনো তুলনাই নাই। তো এগুলো হলো মাল্টি ডাইমেনশনাল। এই কবিরা প্রত্যেকেই ছিলেন সিঙ্গেল ডাইমেনশনাল। একমাত্র নজরুল যিনি মাল্টি ডাইমেনশনাল, বহু জিনিস আছে যেগুলো আর কোনো কবি হাতও দেয়নি কোনোদিন। মায়াকোভস্কি 2-4টা নাটক লিখেছেন, ইট ইজ ফ্যাক্ট, বাট তো সাহিত্য কেন্দ্রিক। এখন সেই সময়কার সেরা বিশ্বের বইগুলো কি কি আমরা দেখি একটু। এলিয়টের দি ওয়েস্টল্যান্ড কবিতার বই, তারপরে জেমস জয়েসের ইউলিসিসের কথা একটু আগে আমরা বললাম, ইউলিসিস। তারপরে ইয়েটসের লেটার পোয়েমস, তার বিখ্যাত বই, যে ইয়েটসের সার্টিফিকেট নিয়ে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছিলেন, সেটা তো সেই ইয়েটস, WB ইয়েটস। তার সার্টিফিকেটই রবীন্দ্রনাথ এর জন্য বলছিলেন যে এই কবি, এই লোকটাকে সাহিত্যে নোবেল দেওয়া যেতে পারে, কারণ তার মধ্যে আমি পাশ্চাত্যের মর্মীবাদ দেখেছি, মানে মিস্টিসিজম। প্রাচ্যের মানে ইস্টার্ন মিস্টিসিজম, মানে একটা, তখন তো যুদ্ধবিধ্বস্ত, 2টা মহাযুদ্ধের পরের মানে যুদ্ধটা আসতেছে, অনিশ্চিত পৃথিবী। সেই সময় এই মিস্টিক জিনিসগুলো ইউরোপের সব কিছু তখন ধসে যাচ্ছে, মূল্যবোধ ধসে যাচ্ছে, পারিবারিক প্রথা ধসে যাচ্ছে, জীবন ধসে যাচ্ছে, বিশ্বাস ধসে যাচ্ছে। সেই সময় এই মিস্টিক জিনিস, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। হ্যাঁ, আপনি নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নতুনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই,
দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই তো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি এটা দিয়ে এই ইয়েটসের সার্টিফিকেট রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দিয়েছিল। পল ভ্যালেরি শার্ম কবিতার বই, হারমান হেসে সিদ্ধার্থের কথা বলেছে বৌদ্ধিক ফিলোসফি নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বই। এই সময় এই 1922 সালে বাংলা ভাষার এযাবৎকালের ইতিহাসে একক কবিতা গ্রন্থ হিসেবে শ্রেষ্ঠতম কবিতার বই অগ্নিবীণা প্রকাশিত হলো। এই অগ্নিবীণা যে দাপট নিয়ে পৃথিবীতে এখনো রাজত্ব করতেছে, এর মধ্যে বেশিরভাগ সেগুলো নাই। আর বেশিরভাগটি স্মৃতি নির্ভর লাইব্রেরিতে। কিন্তু তুমি দেখো বা তোমরা দেখো যে অনুষ্ঠান হলে যেখানে সেখানে হচ্ছে ফাড়াইয়া, এদিন থেকে এক টিপু মুন্সি নামে এক লোক ফাড়ায় ফেলাইতেছে বলবীর চির উন্নত মমশির, চিৎকার করে ফাটাচ্ছে। এটা যত বেশি চিৎকার করে সব্যসাচী টিপু, তুমি তোমার কাছে নতুন করে মনে হয় যেটা নতুন জিনিস। নীল সি আসমান লালে লাল দুনিয়া, আম্মা গো লাল তেরি খুন কিয়া খুনিয়া। তোমার কাছে মনে হচ্ছে এটা সবসময় আবৃত্তি, মহরম মাস আসলে এটা আবৃত্তি করে মানুষ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই। অগ্নিবীণার লাইন। তারপরে ওই যে আবু বকর ওসমান ওমর আলী হায়দার, দাঁড়িয়ে যে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারি এতরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লাশারিক আল্লাহ। আমরা হরদম পরে মুগ্ধ হয়ে যাই। মহিতলাল মুগ্ধ হয়ে পড়েছিলেন যে এটা একটা মানুষের পক্ষে লেখা সম্ভব। মহিতলালের মতো তেঁদর ব্রাহ্মণ, তিনি মুগ্ধ হয়ে নজরুলকে দেখার জন্য ছুটে আসছিলেন। তো মহিতলালের সাথে নজরুলের জীবনটা স্বাভাবিক ছিল না। মহিতলাল ছিলেন শিক্ষক মানুষ, তিনি চাইতেন নজরুলকে ছাত্র বানাইতে। তো নজরুলকে ছাত্র মানে এটাই তো নারায়ণ চৌধুরী বলছিলেন যে রবীন্দ্রনাথ নজরুলকে একবার বলেন যে তুমি আমার ইয়েতে এসে দিনুর কাছে একটু হিন্দুস্তানি সঙ্গীতের তালিম নাও। এটা নারায়ণ চৌধুরীর নজরুল চর্চা বইয়ের মধ্যে আছে, দেখবেন। তো নজরুল হ্যাঁ করে চলে আসছে আর কি। তো বলে যে রবীন্দ্রনাথের তো মানে এত কম জ্ঞান ছিল যে দিনুর বাপদেরকে ভেজে খেয়ে সঙ্গীতে তখন নজরুল দাপটের সঙ্গে রাজত্ব করে রবীন্দ্রনাথ জানতেনই না। ওর বাপদের সবগুলো খেয়ে হজম করে ভর্তা করে নতুন পৃথিবী নিয়ে আসছেন সামনে। এই রকম একটা লোকের দিনুর কাছে যেতে করে ট্রেনিং নেওয়ার জন্য, এইটার জন্য নারায়ণ চৌধুরীকে যথেষ্ট খেসারত দিতে হয়েছে। আচ্ছা, 1922 সালেই দেখো তিনি জাতির কাছ থেকে একটা উপাধি পেয়ে গেলেন। একটা কবিতার জন্য একটা লোক এখন পর্যন্ত ওই উপাধি তিনি বরিত হচ্ছেন। কি বই? এটা বিদ্রোহী। একটা কবিতা কাঠ পেন্সিল দিয়ে লিখছিলেন কবিতাটা। কারণ নজরুলের কাছে ফাউন্টেন, কমরেড মুজাফফর আহমদ লিখছে যে একসাথে থাকতেন তো পাশাপাশি বেডে, ম্যাচে থাকতেন আর কি। বলছেন আমাদের ফাউন্টেনকে পেন কেনার পয়সা ছিল না। ফাউন্টেন পেন তখন দামি জিনিস, অর্থাৎ যেটা কলমের মধ্যে কালি ঢুকায় লেখা যায়। আমরা করতাম কি ওই কলম দিয়ে, পাখার কলম দিয়ে লিখতাম, মানে দোয়াতের মধ্যে কালি ডুবাইয়া আবার ডুবাইয়া লিখতেছি। নজরুল ওই দোয়াতে ডুবানো কলম দিয়ে লিখতেছিলেন, কিছুক্ষণ পরে তিনি সুরে ফেলে দিয়েছিলেন। নিয়ে তিনি কাঠ পেন্সিল নিয়ে নিলেন। কাঠ পেন্সিলটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কবিতাটি লেখা। কারণ নজরুলের যে ফ্লোতে বেরিয়ে আসতেছিল, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, এই জিনিসটা যে বেরিয়ে আসছিল, এইটা কলমের পক্ষে সম্ভব ছিল না, তাল কেটে যাবে। তো স্বাভাবিকভাবে নজরুল খুব বিচক্ষণ ছিলেন, তিনি কাঠ পেন্সিল নিলেন, ওটাতে হরবর লেখা। এই যে 141 লাইনের এত বড় একটা কবিতা, আর তো বেশি ছিল, বড় ছিল 200 লাইনের মতো। পরে এগুলো যাচাই বাছাই করে নজরুল ফেলে দিয়েছে, ফেলে দিয়ে এই আজকের কাঠামোটা দাঁড় করে গেছে। এটা কাঠ পেন্সিলে লেখা, ভাবা যায়। বিদ্রোহী লেখা হয় কাঠ পেন্সিল দিয়ে। বিদ্রোহীর পরে আমরা যখন আসবো আবার, তখন বিদ্রোহী নিয়ে কী কী ঘটেছিল সেই দিনের পৃথিবীতে আমরা একটু আলোচনা করব। তারপরে আসি যে একটা কবিতা কীভাবে একটা জাতিকে জাগিয়ে দেয়। মানে এরা পরবর্তী যারা বলছে তারা বলছে যে আমার অচিন্ত্য কুমার সেন বলছে আমার গায়ে আগুন ধরে গেছিল এই কবিতা করে। এইটা কি মানুষের লেখা? এইটা কি আমাদের লেখা? এই ভিজে ঝুলে যাওয়ার নেতে স্যাঁতে তো চমৎকারী ভাষা, আমার মাথা নত করো, আমাকে তোমার ধুলি করো, এটা করো ওটা করো। সেই জায়গায় একটা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা, সেইখানে একটা লাগবে বলবীর
ভিজে নেতে ঝুলে যাওয়া একটা স্যাঁতস্যাঁতে ড্যাম্প একটা উঠানে একটা লোক বিভীষিকা নিয়ে আসলেন সাহিত্য। বিভীষিকা লাথিমার ভাঙরে তালা বলবীর চেরু উন্নত মমশির শির নেহারি মানে দেখে নেহারি মানে দেখা শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। তারপরে গোলক বোলক দোলক ভেদিয়া। এইবার মোল্লা সাহেবরা চেতে গেল খোদার আসন আরস ছেদিয়া। মোল্লারা কয় কি রে কাফের মুরতাদ ডিক্লেয়ার করে দিল। নজরুল বেঁচে গেছে এটা ব্রিটিশ সময় ছিল বলে, এই জমানে তাহলে তো কল্লা পাওয়া যেত আর রাস্তায়, তো ব্রিটিশ আমলে ছিল বলে জানটা বাঁচছে নজরুলের। মুসলমান মোল্লারা কাফের ফতোয়া দিয়ে দিল। আবার হিন্দুরা বললো যে আরে এ কি বলছে, কি বলে আমি বিদ্রোহী ভিগু, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। কাউরে ছাড়ে নেই, মুসলমানদের খোদার সিংহাসন ছিদ্র করে ফেলেছে, আর ওদিকে হিন্দুদের ভগবানের বুকের মধ্যে লাথি উঠছে। দুই গ্রুপই শত্রু হয়ে গেলেন। এই শত্রুতাই বাংলা সাহিত্যের জন্য সত্যিকারের বাংলা সাহিত্যের মোহমুক্ত ঘটল। বাংলা কবিতার মুক্তির অর্গল সিংহ তোরণ খুলে দিয়েছিল বিদ্রোহী। বাংলা কবিতার আড়ষ্ঠতা, জড়তা, তার যে অলসতা, তার যে রিমোটিক ফিভার না কি কয় হাড্ডির মধ্যে হয়, আর্থারাইটিস, তারপরে অর্থোপেডিক্স, এর রোগে আক্রান্ত ছিল বাংলা সাহিত্য। সেই প্রথম বাংলা সাহিত্য সোজা আকাশের নিচে দাপটের সঙ্গে দাঁড়ায় বলল আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করনিস। কই কি এ পোলায়, বুঝছো? তো যাই হোক, তাহলে 22 সালেই তিনি বাংলা সাহিত্যের কেন্দ্রবিন্দুতে চলে আসলেন একটা কবিতা দিয়া, একেবারে সোজা খাড়া হিরো সম্রাট। এই যে সম্রাট শুরু হলো তার, এটা 1940 সাল মধ্যে একটানা চললো। এখানে তার ধারে কাছে কেউ ছিল না। একটা উদাহরণ দিই বলে ভুলে যাবা, আমি পরে ভুলে যাবো। সেটা হলো যে আমার একটা বই আছে বাংলাদেশে নজরুলের বাংলাদেশ, এটা আউট অফ প্রিন্ট। তো এই বইটার মধ্যে আমি যখন তথ্য তালাশ করতে গেলাম, এটা যে বাংলাদেশে কোন কোন স্পটে নজরুল গেছেন এবং সেখানে কি কি করেছেন, এটা করতে যেয়ে আমি দেখি যে রাউজান নামে একটা উপজেলা আছে চট্টগ্রামে। রাউজানের একটা গ্রাম আছে জলিলনগর, জলিলনগরের থেকে ভেতরে আরেকটা গ্রাম আছে ডেউয়া হাজিপাড়া, ডেউয়া হাজিপাড়া। এই ডেউয়া হাজিপাড়া গ্রামে 1929 সালে নজরুল চলে আসছে। 28 সালে তারা নিয়ে আসা হয়েছে, বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের চিফ গেস্ট করে নিয়ে এসে 28 সালে। তো সেইখানে সভাপতিত্ব করতেছে খান বাহাদুর আব্দুল মোমেন, অনুষ্ঠান পরিচালনা স্পেশাল গেস্টকে আব্দুল করিম সাহিত্য বিশারদ, আবুল ফাজল, এরা সব মঞ্চে, নজরুল হলো চিফ গেস্ট। তো ওইখানে যে বর্ণনা দেওয়া যায়, মানে যাদের সাক্ষাৎকার নিছি আমি তাদের বর্ণনা দেখা যায় যে নজরুল আসতেছে দেওয়া হাজিপাড়া গ্রামে, মানুষ বাদ ভাঙা বন্যার মতো চারিদিক থেকে আসা শুরু করলো, গরুর গাড়ির বহর, মোষের গাড়ির বহর, মেয়েরা শুধু নাইবার আসতেছে, কবি আসতেছে, কবি দেখার জন্য হাজার হাজার মানুষে পুরো রাউজান থানা জুটে গেলে মানুষ আর মানুষ। কি এরকম পরিস্থিতিতে এখন অনুষ্ঠান চালানো মানে সমস্যা দেখা যায় যে মানুষের ভিড়ে মুভ করা যায় না। বাধ্য হইয়া আয়োজকরা একটা কাণ্ড করলেন, যেটা পৃথিবীর ইতিহাসে নোক্তা দিয়ে রাখা, নোক্তা মানে ইয়ে করা, চিহ্ন দিয়ে রাখা। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি একবারই ঘটেছিল, সেটা হলো একজন কবিকে দেখার জন্য টিকিট কাটার সিস্টেম করা হলো, যে যারা নজরুলকে কাছে থেকে দেখতেছে তাদেরকে দিতে হবে 1 টাকা, যারা একটু দূর দিয়ে দেখবে তাদেরকে 8 আনা, যারা আরো দূর দিয়ে দেখবে তাদের 4 আনা, আর যারা একেবারে গ্যালারির থেকে দেখবে তাদের গেলে 1 আনা। এই সিস্টেম করে দেওয়ার ফলে সে জনস্রোত কিছুটা থামানো গেছিল। এটা কিন্তু বানায় বলছি না, ইতিহাস। মানে 28 সালে একটা লোকের দেখার জন্য এই কাণ্ড, হাজার হাজার মানুষ। সে দেওয়া হাজিবাড়িতে এখন নজরুলের স্মৃতিগুলো রক্ষার জন্য কিছু ফলক টলক আমরা লাগানোর ব্যবস্থা করেছি। যাই হোক, তো 28 সালে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো চট্টগ্রামে শহরে। আমরা দেখলাম 22 সালে তাকে জাতীয় বিদ্রোহী কবি বলা হচ্ছে। তিনি বিদ্রোহী কবি হিসেবে বাংলা কবিতার নায়ক হয়ে গেছেন।
এবং অন্যান্য কবিদের মতো ওরকম ঝোলা ভাঙা মেরুদণ্ডহীন নায়ক না, জাতির সামনের কাতারের সেনাপতি একদম। তার হ্যামিলনের বংশীবাদনের মতো তার পিছনে একটা জাতি চলছে। শেরে বাংলা আবুল কাসেম বলছেন যে আমার যুদ্ধ জয়লাভ করার জন্য, ইলেকশনে জয়লাভ করার জন্য কাউরে দরকার নেই, আমার দরকার নজরুল, আর নজরুলের গান গাওয়ার জন্য আব্বাস উদ্দিন। এই দুজন হলে আমার চলবে, আমার কিচ্ছু লাগবে না। অনুষ্ঠানে শেরে বাংলা ভাষণ দেওয়ার আগে আব্বাস উদ্দিনকে নজরুলের গান গাওয়াচ্ছে, বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। উদ্দীপ্ত হয়ে আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। তো এগুলো তো সেই নজরুল, তাকে 28 সালে চট্টগ্রামের কয়েকটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তার একটা সম্বর্ধনা দেওয়া হয় আন্দর কিল্লায়, আন্দর কিল্লা জামে মসজিদের মধ্যে সম্বর্ধনাটা হয়েছিল। এখন ভাবো, একটা মসজিদের মধ্যে 28 সাল মানে নজরুলের নিজের বয়স তখন 29 বছর মাত্র। 29 বছরের একটা লোকরে আন্দর কিল্লা চট্টগ্রামের সবচেয়ে বড় মসজিদ তখন, সেই মসজিদে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেই সম্বর্ধনার সবাই কারা কারা ছিল কারা কারা না ছিল আমার ওই বইটার মধ্যে ডিটেলস পাওয়া। তো ওখানে নজরুলকে একটা উপাধি দেওয়া হলো, মসজিদের মধ্যে সম্বর্ধনা অনুষ্ঠান। ভাবো একবার, সেই সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে একজন কবিকে নিয়ে। বাংলাদেশের মোল্লাদের যখন আমরা গাইল পারি তখন তাদের এই মহত্বের দিকগুলো আমরা ভুলে যাই। আমরা একটু আগে হাসাহাসি করলাম যে কাফের বানাইছে, কিন্তু এই কাফেররাই তাকে মসজিদের মধ্যে নিয়ে সম্বর্ধনা দিচ্ছে যারা কাফের বানাইলো। তার মানে নজরুল এগুলোকে অতিক্রম করে ফেলছেন। কি যেন অতিক্রম করছেন? ওই যে জাতির আত্মার ভেতরে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সংগ্রাম, ওইটাকে তিনি উস্কাই দিতে পেরেছেন। তার লেখায়, তার কাজে, তার কথায় তার রিফ্লেকশন ঘটেছে। মানুষ দেশের, এটা আমাদের নায়ক, এটা আমার কথা বলছে, এটা আমার ভাই, আমার আত্মা, আমার পিতা। আচ্ছা, সেইখানে আন্দরকিল্লা জামে মসজিদে নজরুলকে উপাধি দেওয়া হলো মালিকুশ শুআরা। মালিক মানে কি? মানে প্রধান বা অধিপতি। শুআরা মানে কবিদের বহু বচন আর কি। মালিকুশ শায়ের থেকে শুআরা হয়েছে। মালিকুশ শুআরা খেতাব দেওয়া হচ্ছে একটা মসজিদ থেকে নজরুলকে 1928 সালে। নজরুল চর্চা করতে গিয়ে মুসলমানদের এই কাজগুলো আমরা ভুলে যাই। আচ্ছা, এবার আসো 1929 সাল। 1929 সালে কলকাতার এলবার্ট হলে নজরুলকে জাতীয় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তখন তার বয়স হলো 30 বছর। সেই সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করতেছেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সেই সময়কার ভারতবর্ষের সবচেয়ে বড় বৈজ্ঞানিক। চিফ গেস্ট কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। আর কে? শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। আর কে? ব্যারিস্টার এস ওয়াজেদ আলী। মানে সেই সময়কার ক্রিমরা, সব বড় বড় মানুষরা সম্বর্ধনা দিচ্ছে একটা 30 বছরের ছেলেকে। সম্বর্ধনা দিয়া সুভাষ বোস কি বললেন? সুভাষ বোস বললেন যে আমাদের দেশে অনেক বড় কবি থাকতেই পারে, আছে, কিন্তু আমাদের দরকার নজরুলকে। আমরা যখন জেলখানায় যাই তখনও নজরুলের গান গাইতে গাইতে যাই। এই শিকল পরা সল মোদের, এই শিকল পরা সল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। আমরা যখন যুদ্ধ করতে যাই তখনও নজরুলের গান গাইতে গাইতে যাই। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিনি আমাদের নির্যাতনের বিরুদ্ধে যখন আমরা রুখে দাঁড়াই তখন তার বাণী, তার লেখাই আমাদের সবচেয়ে প্রবল পাথেয়। যখন অসাম্প্রদায়িকতার কথা বলি তখন নজরুল ছাড়া এরকম ধারে কাছে আসার মতো আর কেউ নাই। এভরি দিক থেকে বিবেচনা করে আমি মনে করি নজরুল বাংলার জাতীয় কবি। তাহলে 1929 সালেই নজরুলের জাতীয় কবি হিসেবে বরণ করে নিয়েছে এই জাতি। প্রতিনিধিত্ব করতেছে কারা? মঞ্চে সবসময় সেই সময়কার সেরা সেরা মানুষগুলো, তাই না? আচ্ছা, এবার আসো 1939 সাল। 1939 সালে তখন গ্রামোফোন কোম্পানি চলে আসছে। নজরুল গ্রামোফোনের সুপারস্টার, গানের সুপারস্টার তিনি। স্টার বললে তো এখনকার স্টারদের মতো মনে হয় যে যে দেখলে আমার মানে করে কিছু গানে চিৎকার চেঁচামেচি হাউ কাউ করে, চিল্লা ফাল্লা, কি গায়ে কিছুই বুঝি না। এটা হয়তো জেনারেশন গ্যাপ হয়েছে আমাদের, এটা ঠিক। আমি তাই বলে তুচ্ছ করছি না তাদের এই গানগুলোকে, কিন্তু এটা কিন্তু পাঠা সঙ্গীতের মতো মনে হয়। পাঠার লর্দন কুর্দন। তো এরা যদি স্টার হয় তাহলে নজরুল কি? নজরুল তো সূর্য।
নজরুল তো আমাদের এই যে একজন ছিল নামের আগে লিখতো মেগা স্টার, আমরা বলতাম যে আপনি তো মেগা স্টার না, আপনি হলেন মগা স্টার। মগা স্টার রেগে যায়। যাই হোক, এই গ্রামোফোন কোম্পানি এতটাই নজরুল তখন বাংলার অবিসম্বাদিত মহানায়ক যে তার গান যেখানে এই ক্যাসেটের মধ্যে আছে এটা লেখার জন্য লেখা হতো বাংলার পীর কবি, পীর কবি গ্রামোফোন রেকর্ডের মধ্যে মুদ্রিত পীর কবি কাজী নজরুল ইসলামের গান ইহানে রহিয়াছে। একবার ভাবতে পারো, এবার চিন্তা করো বিষয়টা, পীর কবি মানে সকল কবির পীর। তাহলে বিদ্রোহী কবি, মালিকুস শুআরা, জাতীয় কবি এবং পীর কবি, এত অভিধান আর কারো ভাগ্যে জোটেনি বাংলার ইতিহাসে। এবার আসো আরো দুটো জিনিস বলে আমি আমার বক্তব্য এখানে আর এই এলাকাটা ছাড়বো। সেটা হলো যে দেখো, মানুষ নজরুল যখন মারা যায়, রবীন্দ্রনাথের মৃত্যু দৃশ্যের অমিতাভ চৌধুরীর যে বর্ণনা, চোখে পানি রাখতে পারবে না। রবীন্দ্রনাথের ডেড বডি যখন চোরাসাগর ঠাকুর বাড়ি থেকে বেরোলো এবং কেওড়াতলা শ্মশান পর্যন্ত যাওয়ার, রবীন্দ্রনাথকে যখন শ্মশানে উদ্ধার করা হলো শ্মশানের গেটে, তখন রবীন্দ্রনাথের সারা শরীরে চামড়া সব খুলে নিয়ে গেছে পাবলিকে। নোবেল লরিয়েট কবির স্মৃতিচিহ্ন রাখবে, দাড়ি চুল উপরে টুপড়ে নিয়ে চলে গেছে। মানে উশৃঙ্খল জনতা ঠাকুর বাড়ির থেকে লাশটা যখন বেরোয়, তারপরে উশৃঙ্খল জনতার খপ্পরে পড়ে গেছিল, নিয়ন্ত্রণহীন হয়ে গেছিল পরিস্থিতিটা। তো বলছেন রবীন্দ্রনাথের অনিন্দকান্তি দেবকান্তি সেই চেহারাটা এত রক্তাক্ত, দেখার মতো ছিল না, তাকায় দেখা যায় না, খুলে খুলে তুলে নিয়ে গেছে পাবলিকে, স্মৃতি রাখবে, বিকৃত করে ফেলাইছেন রবীন্দ্রনাথের চেহারা। তো এইটা রবীন্দ্রনাথের প্রাপ্য ছিল না। সারা জীবন তিনি যাই করো, তিনি সত্য সুন্দরের গান তো গেয়েছেন, এটা তো সত্য। সত্য সুন্দরের গানে যে মিহি সুর তিনি নিয়ে এসেছিলেন, সেই মিহি সুর তো অসাধারণ। মিহি, তার যে মসৃণতা, এত জ্যোৎস্না মাখা একেবারে, এটা তো একেবারে একটা ম্যাজিকের মতো তিনি নিয়ে আসছিলেন। যাই হোক, তো সেই কবি। আর নজরুল যাচ্ছে কবরে, নজরুলকে সরওয়ার্দী উদ্যানে জানাজা হলো, নজরুলের লাশ ক্যারি করতেছেন কে? 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আরেক পাশে হলো দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট এবং 3 বাহিনীর প্রধান কবির, জাতীয় কবির লাশ ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে গোরস্থানে। গোরস্থানে নামানোর সময় পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং 21 বার তোপধ্বনি, 21 বার তোপধ্বনি করা হয়েছিল। 21 বার তোপধ্বনি করে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় 3 বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপ্রধান এরা লাশটা কবরে নামায় দিলেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো কবির ভাগ্যে এই ঘটনা আর কোনোদিন ঘটেনি। গেল চ্যালেঞ্জ। আর একজন কবির নাম বলো যার লাশ ঘাড়ে ঘুরে দেশের 3 বাহিনী প্রধান প্রেসিডেন্ট লাশ ক্যারি করছে, কোনো নজির পাবা না। কেন এটা করেছিল জাতি? কেন নজরুলের এত প্রাসঙ্গিকতা 1976 সালেও? এই প্রাসঙ্গিকতাটাই হলো তার জাতীয় জাগরণের মূল মন্ত্রের মধ্যে ছিল। দেখো তিনি কি বলছেন, এত সব কাণ্ড যে তাকে নিয়ে, তিনি বলছেন যে সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, দেশের তরে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। এই যে বিশের বাসীতে তার আহ্বান যে সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, দেশের তরে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। আয় মোরা অসি বুকে বরি, হাসি মুখে মরি, জয় স্বাধীনতা চাই। আমরা বুকে হাসতে হাসতে তরবারি ঢুকেই নি, কোনো সমস্যা নেই আমাদের, বীরের মতো মরি, মুখে থাকে স্বাধীনতার গান। ফিলিস্তিন, গাজা, গাজা কি বলতেছে? আমি আমার এক কবিতে বলছি যে গাজাতে আমাদের ফিলিস্তিনের মায়েরা জীবনে 2 বার সন্তান বহন করে। একবার যখন সন্তান সে পেটে নেয়, আর দ্বিতীয়বার যখন সন্তানের লাশ নিয়ে গোরস্থানে যায়। 2 বার ফিলিস্তিনের মায়েরা সন্তানের লাশ বহন করে, পৃথিবীর ইতিহাসের নজির নেই। ফিলিস্তিনের মায়েদের কথা বলি যে ফিলিস্তিনের মায়েরা তাদের স্বামীদের সঙ্গে মিলিত হয় বিলাসের জন্য নয়, তারা তার স্বামীদের সঙ্গে মিলিত হয় সন্তান উৎপাদন করার জন্য, যে সন্তান বংশানুক্রমিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে, এই গণহত্যাকারীদের বিরুদ্ধে সংগ্রাম চালাবে। তো যাই হোক, পরের মুলুক লুট করে খায় ডাকাত, ওরা ডাকাত।
এদের তরে বরাদ্দ শুধু আঘাত এবং আঘাত। ডাকাতদের বিরুদ্ধে আঘাত করো, এই যে সাম্রাজ্যবাদ এদের সার্বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল। এই ভাষা ভদ্রলোকের, কলকাতার ভদ্রলোকদের ভাষা না, এই ভাষা হলো জনগণের ভাষা। আজাদ মানুষ বন্দি করে, অধীন করে স্বাধীন দেশ। তোমরা রহিবে তেতালার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ নিচে। তারপরে লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা আগুন জ্বালা পেল পারি। তারপরে আজাদ আত্মা সারা দাও, এই গোলামির জিঞ্জির ধরে ভীম বেগে নাড়া দাও। এই জিনিস তো বাংলায় ছিল না। তো এই জন্য আব্দুল কাদির বলেন, কবি আব্দুল কাদির হলো বাংলাদেশের না, সারা ভারতবর্ষের এবং পৃথিবীতেই প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার, নজরুল গবেষণার আদি পিতা কবি আব্দুল কাদির। তিনি বলছেন তার একটা লেখায় যে সেই স্টর্ম এবং স্ট্রেসের দিনে, এই যে 22 সাল থেকে শুরু করে 40 সাল পর্যন্ত এই যে সময়টা, এই সময়ে নজরুল হয়ে উঠলেন যুগ প্রতিভু, যুগের নায়ক হয়ে উঠলেন। বাংলার প্রথম জাতীয় গণতান্ত্রিক কবি। আব্দুল কাদিরের ভাষায় নজরুল হলেন বাংলার প্রথম জাতীয় গণতান্ত্রিক কবি। তার আগে কোনো কবি হিন্দু মুসলমান নির্বিশেষে দেশের সকল মানব মণ্ডলীর মানুষের প্রতিনিধি স্থানীয় বলে তাদের হৃদয়ের অকুণ্ঠিত শ্রদ্ধার আসনে অধিকার করতে পারেননি, আর কেউ পারেননি। মুসলিম, এর সাথে একটু আমি মুসলিম রেনেসারটা একটু বলে নেই। কবির চৌধুরী, আমরা তো তাই জানি যে ইয়ের খারাপ হিসেবে চিহ্নিত, আসলে অত খারাপ না, মানুষ ভালো কাজও তো করে জীবনে। তো তার যে লেখাগুলো নজরুলকে নিয়ে, সেটার মধ্যে দুটো জায়গায় আমি পড়ে শোনাই তোমাদের, তো তোমাদের কাজে লাগবে এটা। প্রথমটা হলো, তিনি সিজারের মতো এলেন, জুলিয়াস সিজারের মতো তিনি মঞ্চে ঢুকলেন, নজরুল সম্পর্কে বলতেছে। এলেন, দেখলেন এবং জয় করলেন, শেষ। তার এক একটি কবিতা বেরোতে লাগলো মুসলিম ভারতে, আর সমগ্র বাঙালি শিক্ষিত মানুষ এক নতুন শিল্পীর আশ্চর্য প্রকাশভঙ্গি, অদ্ভুত ছন্দমাধুর্য এবং বিপ্লব আশার বাণীর সঙ্গে পরিচিত হয়ে সচকিত হয়ে উঠল, সঞ্জীবিত হলো, উজ্জীবিত হয়ে উঠল। কবি চৌধুরীর দ্বিতীয় বক্তব্য, মুসলিম রেনেসায় নজরুলের দান অপরিসীম। নজরুলের আবির্ভাবই, তার অস্তিত্বই মুসলিম জাগরণকে আশ্চর্যভাবে প্রাণবন্ত করে তুলল। নজরুলের আবির্ভাব এবং তার উপস্থিতি, অর্থাৎ তার অস্তিত্ব, এটাই মুসলমানদেরকে আশ্চর্যভাবে প্রাণবন্ত করে তুলল। বাঙালি মুসলমান অবাক হয়ে দেখলো যে একজন মুসলমান কবি এরকম লিখতে পারেন। মুসলিম সংস্কৃতির কথা, তার প্রাচীন ইতিহাসের কথা, তার বহু পরিচিত ভাব সম্পদ, ঐশ্বর্যের কথা আরবি ফার্সি শব্দ বাংলা শব্দের সঙ্গে এমন সুন্দর সমন্বয় করে, আলগা করগো খোপারো বাঁধন দিল ওহি মেরা ফস গই। দেখো, উর্দু হিন্দি মিশে একাকার করে দিয়েছে, তুমি বুঝতেই পারতেছো না, মাস্টারি কারে কয়। সমন্বয় সৃষ্টি করে সাহিত্যের প্রাঙ্গণে শুধু প্রবেশ লাভ নয়, এমনভাবে অভিনন্দিত, অমর সমাদৃত হতে পারে, এ যে অপার বিস্ময়, সে শুধু তখনকার মুসলমানরাই সত্যিকার অনুভব করেছিল। যে কি অপার বিস্ময় ছিল তাদের কাছে নজরুল, যে আমাদের মতো অবহেলিত অনাদৃত মানুষের জন্য এত কিছু অপেক্ষা করতেছিল। আয় রে কথা আমরা জানতাম না। এতদিনে যেন তাদের হীনমন্যতা ঘুচে গেল, মনের মধ্যে যে নিচুতা হীনতা ঘুচে গেল। সেই সময়কার নবজাগরণের পুরোটা যারা ছিলেন, তাদের বুক ভরে উঠল আশায়, আনন্দে এবং চঞ্চলতায়। কবির চৌধুরী বলতেছেন, তোমার সাম্রাজ্যে যুবরাজ, এই বইয়ের মধ্যে এটা পাবা। শক্তি সাধন মুখোপাধ্যায় একজন বড় গবেষক ছিলেন, তিনি বলতেছেন, নজরুল যদি বাংলা ভাষা ও মুসলিম জাগরণের হাল না ধরতেন, মাইন্ডেড, নজরুল যদি বাংলা ভাষা, খালি মুসলিম জাগরণ না, তিনি অ্যাড করতেছেন এর সাথে বাংলা ভাষা, কারণ নজরুলের ভাষা বিদ্রোহ মহা গুরুত্বপূর্ণ বিষয়। এর উপরে আলাদা একটা ক্লাস হতে পারে যে ভাষা বিদ্রোহের জায়গাগুলো কোথায়। তার সামাজিক রাজনৈতিক বিদ্রোহের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ হলো তার ভাষা বিদ্রোহ। এই ভাষা বিদ্রোহের জন্যই আজকে আমরা অনেক কিছু পেয়ে গেছি, যেটা নজরুল না হলে আমরা পেতামই না।
যাই হোক, ভাষা, নজরুল যদি বাংলা ভাষা ও মুসলিম জাগরণের হাল না ধরতেন তবে এর তরি তুফান অতিক্রম করতে পারত কিনা সন্দেহ। এই রণাঙ্গনে বাংলা সাহিত্য তরি ফিরেতেই পারত না, ভাষাইতেও পারত না, ডুবে যেত। সংস্কৃত কণ্টকিত, মাইন্ডেড, সংস্কৃত কণ্টকিত বলতেছে শক্তি সাধন মুখোপাধ্যায়, সংস্কৃত কণ্টকিত হিন্দুত্ববাদী হীনমন্যতা সঞ্চারী বঙ্কিমের বাংলা নিয়ে, আবার আমি রিপিট করি, সংস্কৃত কণ্টকিত হিন্দুত্ববাদী হীনমন্যতা সঞ্চারী বঙ্কিমের বাংলা নিয়ে তারা কি একটি জাতিকে সমগ্রত সামিল করতে পারতেন? একটা জাতিকে, ওই বঙ্কিমচন্দ্রকে একটা জাতিকে, হিন্দু মুসলিমকে একখানে আনতে পারতেন তারা? একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সত্যিকার যুদ্ধে নামতে তারা পারতেন সমগ্র জাতিকে একসাথে করে নিয়ে? বঙ্কিমের এই হীনতার পথ বলতেছে শক্তি সাধন মুখোপাধ্যায়। নজরুলের বাংলা বাঙালি মুসলমানকে দিয়েছিল নিশ্চিত নির্ভরতা, অসীম দুঃসাহস এবং সর্বসংকট মুক্ত অগ্রগামী চেতনা। বাংলা ভাষাকে তিনি ধার দিয়েছিলেন ধারালো করা, ভার দিয়েছেন, বের করে এনেছিলেন মিশ্র ভাষা রীতির মরচে পড়া খাপ থেকে। এই যে পুঁথির ভাষার কথা বলতেছে। বাঙালি মুসলমানের ধরবার মতো হাতলও দিয়েছিলেন, তরবার এটা যে ধরবো তার হাতলটা উনি লাগাই দিছে। তার বুকে সাহস দিয়েছেন, পায়ে ছন্দ দিয়েছিলেন, চোখে দৃষ্টি দিয়েছিলেন, প্রাণে গান দিয়েছিলেন, আর নির্ভুলভাবে চিনিয়ে দিয়েছিলেন তোমার শত্রুকে তোমার মিত্রকে। শক্তি সাধন মুখোপাধ্যায়ের ডায়লগ। এবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যে নজরুলের এই কর্মকাণ্ড কিভাবে তখন উদ্বুদ্ধ হচ্ছে, তখনও একটা লোক 30 অতিক্রম করে নাই। সেই সময় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি বলতেছেন নজরুল তো সাধারণ কবি না, নজরুল হল মহাকবি। কারণ ফরাসি বিপ্লবের সময় ফরাসি মনীষীদের রচনা পাঠ করিয়া ফরাসির এক একজন যে অতি মানবে পরিণত হইয়াছিল, বাঙালি এখন সামনের দিন এবং ভবিষ্যৎ নজরুলের রচনা পাঠ করিয়া করিয়া এক একজন অতি বাঙালিতে পরিণত হইবে, অতি মানবে পরিণত হইবে। কে বলতেছে? আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়। মৌলানা ভাসানীকে একটু না নিলে তো হয় না। আমার নামটা যেহেতু হুজুর রাখছিলেন, আমার নাম আব্দুল হাই, যে এটা মৌলানা ভাসানীর দেওয়া। আমার আব্বা ছিলেন মৌলানা ভাসানীর ছাত্র, আমার দাদা ছিলেন মৌলানা ভাসানীর বন্ধু, আব্বা ছিলেন ছাত্র, মা ছিলেন তার কন্যা সমতুল্য। আমার আব্বা আমার বিয়ের ঘটক ছিলেন মৌলানা ভাসানী, বিয়ে পড়াইছেন মৌলানা ভাসানী। নিজের ডোল পিটাই নিতেছি আর কি। আরেকটা হলো যে আমার নাম যেন, আমার বয়স 3 দিন কি 4 দিন বোধ হয়, আমার মা বলেছে তোমাকে নিয়ে টাওয়েলে জড়াইয়া হুজুরকে দিলাম যে বাবা আমার ছেলেটার একটা নাম রেখে দেন। তখন ফুরফুরা শরীফের বিখ্যাত পিছলেন মৌলানা আব্দুল হাই সিদ্দিকী, ওই নামের থেকে মোহাম্মদ আব্দুল হাই নিয়ে আমার নাম রাখলেন মায়ের। তো তোমার পোলার নাম রাখলাম মোহাম্মদ আব্দুল হাই। এটা ফুরফুরা শরীফের পীরের শরীর। পরে আমি মোহাম্মদ অপারেশন করে ফেলে দিছি, ফেলে দিয়া আমি হয়ে গেলাম আব্দুল হাই শিকদার, শিখ আলা আর কি। নেতাজি সুভাষচন্দ্র বোসের ডায়লগ তো আমরা আগেই দিছি যে আমরা যখন যুদ্ধে যাব তখনও নজরুল, আমরা যখন জেলে যাব তখনও নজরুল, আমরা যখন জাতিকে একত্রিত করতে চাইব তখনও নজরুল। কাজে তিনি আমাদের জাতীয় কবি। এখন কথা হলো যে কেন তিনি জাতীয় কবি? জাতীয় জাগরণের সাথে জাতীয় কবির স্পিরিটটা মিলে না, এটা একটা প্রশ্ন। আমাদের মনে রাখতে হবে, 2 মিনিট বিরতি দিই, কারণ আপনারা বোর হয়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, জাতীয় কবি আমাদের মনে রাখতে হবে। জার্মানির অনেক বড় বড় লেখক আছেন। এই যে একটু আগে হাসান আল ফেরদাউস গেটের কথা বলতেছিলেন আমাকে। জার্মানির এত বড় বড় লেখা থাকতে জার্মানির জাতীয় কবি গেটে কেন? একটা প্রশ্ন আসে না? ইংল্যান্ডের তো মিল্টন আছেন, বায়রন আছে, শেলি আছে, কিটস আছে, কোলরিজ আছে, কি নাই? এত কিছু থাকা সত্ত্বেও নাট্যকার শেক্সপিয়ার তাদের জাতীয় কবি কেন? আমেরিকার কত বড় বড় কবি, নোবেল লরির মধ্যে 10-20টা পাওয়া যাবে আমেরিকার কবি। তার মধ্যে
তারা কেউ জাতীয় কবি না। জাতীয় কবি হলো কে? ওয়াল্ট হুইটম্যান। নজরুল যার খুব মানে অনুরাগী ছিলেন। ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতা নজরুল অনুবাদ করেছিলেন। সেই কবিতাটা হলো পায়োনিয়ার ও পায়োনিয়ার। এটা নজরুল অনুবাদ করলেন অগ্রপথিক এই নামে। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহাচারী খোলা প্রান্তরে গাহিব গীত। শ্রীজীব জগৎ বিচিত্রতর বীর্যবান, মানে হে তরুণ হে নবজাগরণ সহ আগমন, এরকম আর কি পরের লাইনগুলো। এইটা যেহেতু বাংলা ভাষার 3-4টা গুরুত্বপূর্ণ কবিতা, যদিও অনুবাদ, কিন্তু মৌলিকত্বের কারণে এদিকে মৌলিক কবিতার মর্যাদা দেওয়া হয়। যেমন রবীন্দ্রনাথের বলাকা, এটা মূলত শেলির বিখ্যাত স্কাইলার কবিতার মানে বাংলাদেশের ফর্ম, যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। এই যে বলাকা কাব্য কবিতা নজরুল রবীন্দ্রনাথের, এটার মৌলিকত্ব হলো ওই জায়গায় যে রবীন্দ্রনাথ যখন এটাকে আত্মীকরণ করেছেন স্কাইলারকে, তখন এমনভাবে করেছেন যে শেলির কথা মনেও পড়ে না। এটা হলো মাস্টারি। আচ্ছা, নজরুলের হলো তেমনি অগ্রপথিক। পায়োনিয়ারটা এমনভাবে তিনি অনুবাদ করলেন, এটা পরিপূর্ণ বাঙালি কবির কবিতা হয়ে গেল। প্রথম দিকে নজরুল লিখে দিতেন যে পায়োনিয়ার ও পায়োনিয়ার অবলম্বনে, পরে তার শিষ্য টিষ্যরা নজরুলের ইয়ের পরে ওটা উঠে নজরুল কিন্তু ওটাই নেই। নজরুল কিন্তু সৎ, তিনি লিখতেন যে ওয়াল্ট হুইটম্যানের পায়োনিয়ার ও পায়োনিয়ার কবিতা অবলম্বনে লেখা। এবং বিখ্যাত কবিতা বনলতা সেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য, তারপরে অতি দূর সমুদ্রের পর যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তার এই অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই যে বনলতা সেনের এই বিখ্যাত কবিতা, আহা কি লাইন! সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে ফেরে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন, এই যে বনলতা সেন এত বিখ্যাত কবিতা, জিনিসটা কোথায়, কোন দোকানের? জিনিসটা একটা বিশেষ দোকানের। সেই দোকানের মালিক হলেন আমেরিকান পোয়েট এডগার অ্যালান পো। এডগার অ্যালান পোর একটা বিখ্যাত কবিতা আছে হেলেন, মূলত এটারই বাংলা ট্রান্সফার। কি তা বুঝলা? কিন্তু তাইনের লেখা এত সৌন্দর্য, তাইনের লেখা তিনি এমন করিয়া আত্মীকরণ করছেন যে এটারে লন্ডনের লেখা বলিয়া মনেই হয় না, আমেরিকার লেখা বলিয়া মনেই হয় না। এটার নাম হলো বাহাদুরি। তো এরকম 3টে বড় কবিতার কথা বললাম যেগুলো আসলে মূলত ওই কেস। যেমন শামসুর রহমানের একটা কবিতা আছে না, স্বাধীনতা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের দাড়ি, স্বাধীনতা তুমি ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সৃষ্টি সুখের উল্লাসে কাপা মহান পুরুষ, আছে না? এই কবিতাটা কার? এটা হলো লোরকার একটা কবিতা, লেবারতে ও লেবারতে। এই কবিতার বাংলাদেশি সংস্করণ, কিন্তু আমরা এটা মনেই করি না। সবাই তো আর আল মাহমুদ না যে মৌলিক কবিতা লিখবে, কেউ তো এদিক সেদিক করতেই পারে। দোষের কিছু নেই, এটা সারা পৃথিবীতে হয়ে আসছে। আমরা যে মধ্যযুগের কবি আলাওল, 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি হলো আলাওল। আলাওলের শ্রেষ্ঠ বই হলো পদ্মাবতী। পদ্মাবতীকে আলাওলের লেখা না, আলাওল এটা মূলত বইটা লেখা হয়েছিল 16 শতাব্দীতে। এই বইটা লেখা হয়েছে মধ্য ভারতে, লিখছেন কে? মালিক মোহাম্মদ জাইসি। তার বইটার নাম ছিল পাদুমাবাদ। এই পাদুমাবাদটাকে আলাওল বাংলাকরণ করেছেন, ওরা পদ্মাবতী নাম দিয়ে অনুবাদ করছেন। মূলত এটা ট্রান্সলেশন, কিন্তু এটা মৌলিক কাব্যের মর্যাদা দেওয়া হয় কেন? মুন্সি আনার জন্য। এত দক্ষতা, এত নিজস্বতার মধ্যে তিনি প্রয়োগ করেছেন যে নারীর রূপ বর্ণনাই আছে 250টা। পৃথিবীর ইতিহাসে নারীর রূপ বর্ণনার জন্য এত লাইন কোনো কবি আর কোনদিন ব্যয় করে নেই। প্রত্যেকটি অঙ্গের জন্য, একটা তিলের জন্য দেখা গেল 1 পৃষ্ঠা।
শরীরের চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা, এবং যেটা যে কি একটা সৌন্দর্য, একটা লোক আর একটা মিলবে না, প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে তৈরি করা হয়েছে, হয় না? হয়তো নাকি? তো নজরুল তো এটা মৌলিক কবির মর্যাদা পায়। তো যাই হোক, আমি কাজের কথায় যাই। তো আমেরিকার হুইটম্যান ইরানের হাফিজের মতো বিশ্বভুবন বিজয়ী, ওই যে গেটের কথা বলছে, গেটে বলছে যে পরকালে যদি গডের কাছে আমার কোনো কিছু চাওয়ার ক্ষমতা থাকে বা দেওয়া হয়, যে তুই একটা কিছু চা, বলতে হবে, গড তো বলবে আমি শুধু একটা প্রার্থনা করবো যে গড হাফিজের সাথে পাশাপাশি বসে হাফিজের মাহফিলে মদ খেতে চাই তার পাশে বসে। এটা কেমন লাগে এটা দেখা আমার খুব শখ। হাফিজের পাশে বসে একটু মদ্যপান করবো, এর চাইতে আনন্দের আর কিছু হয় না। তাহলে বুঝতে পারো হাফিজ কে ছিলেন। আবার বলতেছে গেটে যে সে প্রেমের বোঝেটা কি, যে কখনো হাফিজ পড়ে নাই। হাফিজ যে পড়ে নাই সে প্রেমের বোঝেটা কি, ও গাদা তো একটা, ও প্রেমের বোঝে কি, ও মেয়ে মানুষ তো জীবনে দেখেই নেই। তাহলে এই রকম কবি থাকা সত্ত্বেও রুমি ছিলেন, শেখ সাদি ছিলেন, জামি ছিলেন, নিজামি ছিলেন, ফরিদুদ্দিন আত্তার ছিলেন, এত সব বড় বড় কবিদের মধ্যে ইরানের জাতীয় কবি কিন্তু ফেরদৌসি। কারণ ফেরদৌসির শাহনামাকে ইরানিরা বলে তাদের জাতীয় পুনরুজ্জাগরণের মহাকাব্য। এই যে জাতীয় পুনরুজ্জাগরণের মহাকাব্য, এটা যে মিনিংফুল। ইরান জাতি ওই গ্রন্থের মধ্যে, ফেরদৌসির রচনার মধ্যে তার পুরো জাতির আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, বিশ্বাস, ভালোবাসা, সমস্ত অনুভূতির বিকাশ দেখেছিল এবং পথ পেয়েছে, খুঁজেছিল যে কোন দিক দিয়ে যেতে হবে, যে রাস্তা দেখাই দিয়েছে। পাকিস্তানের জাতীয় কবি ইকবাল কেন গালিব হতে পারতেন, মীর তকি মীর হতে পারতেন, আরও অনেকেই ছিলেন, ফয়েজ আহমেদ ফয়েজ হতে পারতেন, আহমেদ ফরাজ হতে পারতেন, তা তো না, ইকবাল কেন? সেনেগালের ভারতের জাতীয় কবিকে রবীন্দ্রনাথ। কেন? ভারতে তো উর্দু, হিন্দি, ফার্সি, কত ভাষা, তামিল, তেলেগু, কত কবি ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথকে কেন করা হয়েছে? কি কারণে? কারণ ভারতীয় জাতি মনে করে যে তাদের টোটাল ভারতীয় নেশনের যে ডিজায়ার, যে ড্রিম, তার যে আশা, তার যে ভালোবাসা, তার যে স্বপ্ন, তার যে রক্তের স্পন্দনের প্রতিটি উচ্চারণ, প্রতিটি শ্বাস প্রশ্বাস যার দ্বারা সঞ্জীবিত হয়েছে, তার কালচার, তার যারা সমৃদ্ধি, রবীন্দ্রনাথ। অতএব ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ। রাশিয়ার পুশকিন, রাশিয়া কত বিশাল বিশাল প্রতিভার জন্ম দিয়েছে, কিন্তু জাতীয় কবি হলে পুশকিন, যে ডুয়েল লড়তে যে মারা গেছে, প্রেমিকাকে খুশি করার জন্য ডুয়েল ফাইট করলো প্রতিদ্বন্দ্বীর সাথে, ডুয়েল ফাইটে মারা গেছে, প্রেমিকারও পেল না, বাচ্চাদের জীবনটা গেল। এই পাগলা কবি পুশকিন, এই পাগলার সোভিয়েত ইউনিয়নের লেনিন বলতেন, লেনিন গেছে এক কারখানা পরিদর্শনে, মহামতি লেনিন, তো বলছে যে সবাই জিজ্ঞেস করতে একসাথে বসে খাচ্ছে, লেনিন তো একেবারে মানুষের সাথে মিশে যেতেন, বলছে যে তো কমরেড বলে কমরেড, কমিউনিস্টদের স্টাইল আর কি, প্রত্যেকের কমরেড বলে ডাকে। কমরেড, আপনার প্রিয় লেখককে? তো সবাই ধারণা করছিল যে লেনিন হয়তো বলবে যে মাইকোভস্কি বা ম্যাক্সিম গোর্কি, এরকম কিছু বলবে। লেনিন আশ্চর্য করে বললো, যার বিপ্লবের সাথে কোনো সম্পর্কই নেই, বলে যে আমার কবিদের মধ্যে প্রিয় কবি আলেকজান্ডার পুশকিন, আর লেখকদের মধ্যে লেভ টলস্টয়। সব যে এদের সাথে রেভুলেশনের কোনো সম্পর্ক নাই। রেভুলেশনের সম্পর্কের তো একটা দিক মাত্র, কিন্তু পুরো রাশিয়ান নেশন, পুরো রুশ জাতি, এই দুজনের মধ্যে যেভাবে জায়গা করেছে, যেভাবে স্থাপিত হয়েছে, যেভাবে উদ্দীপ্ত, উজ্জীবিত, সঞ্জীবিত, পুঞ্জীবিত হয়েছে, সেটা তার কথা হয় নাই। এই যে সেনেগালের জাতীয় কবি লেওপোল্ড সেদর সেঙ্গর, কেন? উনি উসমান স্যাম্বেনও তো ছিলেন, আরও অনেকে ছিলেন। এরকমভাবে সারা পৃথিবী ঘেটে দেখা যায় যে এরা যেসব কারণে তার দেশের জাতীয় কবি, ঠিক একই কারণে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল বলেছেন যে বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছে সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কি পরিমাণ পরিমার্জিত শৈল্পিক দাম্ভিক উচ্চারণ, যে কিছু তো পারলাম না, আমি পরোয়া করে নেই বাঁচি বা না বাঁচি, আই ডোন্ট কেয়ার, বাট আমার রক্ত দিয়ে যেন এই সাম্রাজ্যবাদের ধ্বংস সাধন করে যেতে পারে, আমার রক্ত দিয়ে যেন তাদের সর্বনাশ সাধন করে যেতে পারে। দ্যাট ওয়াজ নজরুল। তার ড্রিম কি? এটি তো জাতি চেয়েছিল যে আর আমরা ফ্যাসিবাদ নিপাত করো, বাংলাদেশ মুক্ত করো, তাই না? তো অগণতান্ত্রিক যে জাতীয় গণতান্ত্রিক কবি, বাংলার প্রথম জাতীয় গণতান্ত্রিক কবি বলছে আব্দুল কাদির, সেই নজরুল। ওই কারণে জাতীয়। আর আরেকটা জিনিস হলো যে নজরুলে যখন আমরা যাই তখন আমরা কতগুলো জিনিস দেখতে পাই। যেমন এই বাংলাদেশে মূলত 4টা ধর্মের লোক আছে, মূলত ট্রাইবরা তো আছেই। 4টে ধর্ম হলো কি? মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এই 4টা ধর্মের আরও যে ট্রাইবরা আছে তাদের যে ধর্ম, এই সমস্ত ধর্ম, কর্ম, বিশ্বাস টিশ্বাস, তাদের যে কালচার, সব কিছু বাংলা ভাষার আর কোন কবির মধ্যে একসঙ্গে জায়গা পেয়েছে? তাই নেই। রবীন্দ্রনাথের একটা কবিতাও নেই এক শাহজাহান ছাড়া। শাহজাহান তাও তো কোনো জাতীয় শৌর্যবীর্যের কবিতা নেই, বেদনার কবিতা। একথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনবান, শুধু তব অন্তর্বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা, রাজ শক্তি বজ্র সুকঠিন তন্দ্রা তলে হয় হোক লীন, শুধু তব অন্তর্বেদনা চিরন্তন হয়ে থাক কালের কপল তলে এক বিন্দু নয়নের জল শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। এ ড্রপ অফ টিয়ার অন দ্য চিক অফ টাইম। এই যে এরকম কবিতা যিনি লিখেছেন, এ তো মহিলা, আমার তো সবচেয়ে প্রিয় কবিতা রবীন্দ্রনাথের, আমার শাহজাহান কবিতাটা। কিন্তু তারপরে সেখানে কি সবার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আছে কিনা? কোনোখানেই নাই। তাহলে এই মুসলমানের আতিথ্য নাই, বৌদ্ধের আতিথ্য নাই, খ্রিস্টানের আতিথ্য নাই, আমার উপজাতীয়দের আতিথ্য নাই, নাই। কিন্তু নজরুলের মধ্যে সবার জন্য সমান খাবার। একজন আমরা জাতীয়তাবাদের চেতনার ক্ষেত্রে আমরা বলি যে বাংলাদেশি জাতীয়তাবাদটা কেন? যে কারণে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই কারণে নজরুল আমাদের জাতীয় কবি। কারণ বাংলাদেশি জাতি, আমরা যুদ্ধে, আমি মুক্তিযোদ্ধা, যুদ্ধে যে আমরা আশ্চর্য কতগুলো জিনিস লক্ষ্য করলাম, যে শুধু যে বাঙালিরাই যুদ্ধে গেছে তা তো না। যুদ্ধে যেয়ে দেখি যে ট্রাইবরা গেছে যারা বাঙালি না, সাঁওতালরা যুদ্ধ করেছে। সাঁওতাল, গারো, এরা তো রীতিমতো, যে চাকমারা অতটা যুদ্ধ করে নেই, কিন্তু এদিকে যত ট্রাইবরা ছিল, ওরাও, সাঁওতাল, রাজবংশী, সবাই আমাদের সাথে যুদ্ধ করেছে। তাই এটা বাঙালির একমাত্র সংগ্রাম নয় তাইলে মুক্তিযুদ্ধ, তাদেরও তো অংশগ্রহণ ছিল। এমনকি বিহারিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের সাথে। অনেক বিহারি ছিল যারা আমাদের সাথে বাংলাদেশ স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। তুমি এদেরকে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে কিভাবে আশ্রয় দিবা? তারা তো বাঙালি না। মানবেন্দ্র লারমা পার্লামেন্টে কি বলছিল 72 সালের পার্লামেন্টে? শেখ মুজিব বললেন যে আজকে তো সব বাঙালি হয়ে যাও, আর কোনো কিছু চলে, সব বাঙালি। মানবেন্দ্র লারমা বললেন যে মিস্টার প্রধানমন্ত্রী, আই এম নট বাঙালি, আমি চাকমা, এটা আমার জাতি, এটা আমার নেশন, এটা আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি, আমি তো বাঙালি হব না। এইখান থেকে শান্তি বাহিনীর ঝামেলা তৈরি হলো। এটা ফিরে যে প্রথম আন্দোলন, তারপর আন্দোলনতে আস্তে আস্তে ইন্ডিয়া এখানে উস্কানি দিয়ে শান্তি বাহিনী বানাইয়া বাংলাদেশের মোটামুটি সাইজ করার জন্য শান্তি বাহিনী তৈরি করলো ইন্ডিয়া। সুযোগটা কিন্তু আসলো ওখান থেকে। তাহলে এই লোকগুলোর আশ্রয় ছিল না এখানে। তাহলে একটা জাতির মধ্যে সকল বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে, ভাষা, তোমার ভূগোল, বিশ্বাস, তারপরে তোমার খাদ্যাভ্যাস, তারপরে তোমার ওই যে ক্লাইমেট, জলবায়ু, আবহাওয়া, সব কিছু মিলিয়ে একসঙ্গে বাংলা ভাষার আর কোনো কবির মধ্যে এটা নাই। ঠিক জাতীয়তাবাদের ক্ষেত্রে বাঙালির মধ্যে বাঙালি জাতীয়তাবাদের সবার, এটা ঠিক যে বাঙালি জাতীয়তাবাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, ইট ইজ ফ্যাক্ট, এটা ইতিহাসের মিথ্যা না। কিন্তু স্বাধীনতার পর আমরা যখন বাড়ি ফিরলাম তখন দেখলেন যে আসলে সমস্যা এটা নিয়ে। অতএব খুব সুচিন্তিতভাবে আমার নৃতাত্ত্বিক পরিচয় যার যেটা সেটা সেখানেই থাকবে। চাকমা যে তার নৃতাত্ত্বিক পরিচয় চাকমা, ও মারমা ওর পরিচয় ওটাই, ও সাঁওতাল ওটাই, ও বিহারি ওটাই ওর পরিচয়, ও বাঙালি এটাই তার, এটা নৃতাত্ত্বিক পরিচয়, অর্থাৎ মানব বিজ্ঞান যে পরিচয় দিচ্ছে, অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটি, সেটা ঠিক আছে, ওটা থাকুক। কিন্তু রাষ্ট্রিক একটা পরিচয়, একটা কমন পরিচয় থাকতে হবে। তো এই রাষ্ট্রিক কমন পরিচয়ের জন্য যেখানে সবাই এসে সমানভাবে সম্মান অধিকারী হয়, এই সবাই এসে সমানভাবে অধিকারী হয় যে আমরেলার নিচে, সেই আমরেলাটার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদ।
এখানে কোনো ধর্ম বর্ণের কোনো বাজ বিচার নেই, সবাই অংশ নাও, সবাই দেখলো ইয়েস এখানে আমার আতিথ্য আছে, আমার সম্মান আছে, আমার অধিকার রায় স্বীকার করে নেওয়া হয়েছে, অতএব আমি এই রাষ্ট্রের পার্ট। রাষ্ট্রের সংহতি অর্জন করতে হলে, রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখতে হলে, জাতিকে সত্যিকার অর্থে সঞ্জীবিত রাখতে হলে, একত্রিত রাখতে হলে বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো বিকল্প ছিল না। যে কারণে হাসিনা এত কিছু যে চেঞ্জ করতেছে, বাংলাদেশি জাতীয়তা চেঞ্জ করতে পারছে না। সে তার ভ্যানিটি ব্যাগের মধ্যে যে তোমার পাসপোর্ট, ওটার মধ্যে ন্যাশনালিটি লাগায় লেখা বাংলাদেশি। উপায় নাই গোলাম হোসেন, কারণ এটা এমন এক বাস্তব ব্যাপার, এটা তো পিছিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। এই বাংলাদেশি জাতীয়তাবাদটা যে কারণে একেবারে অপরিহার্য, যদি এই টেরিটরি ঠিক থাকে, যদি এই ভূখণ্ডে এইভাবে থাকে, তাহলে এই জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই। এখন ভবিষ্যতে যদি আসাম এসে আমাদের সাথে যোগ দেয়, আমরা যদি পশ্চিমবাংলা দখল করতে পারি, আমরা যদি ত্রিপুরা নিয়ে নিতে পারি, তাহলে যে বাংলা হবে মৌলানা ভাসানীর যে বাংলা, সেই বাংলা হলে তখন আমরা হয়তো অন্য কিছু ভাববো, আপাতত সেটা দরকার নেই। তাহলে এই কারণে নজরুল আমাদের জাতীয় কবি। বৃহত্তর ক্ষেত্রে আবার এটা হলো যে সমাজের ধন নির্ধন নির্বিশেষে তার অবস্থান সবার অন্তরে। তিনি মুসলমানদের জন্য যখন লিখেছেন একমাত্র কবি, তখন হিন্দুদেরকে ছোট করেন নাই। আবার হিন্দুদের যখন আর কতকাল থাকবি বেটি, যেটার জন্য বলা হয় যে আমাদের 200 বছরের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে তীব্রতম কবিতা সাম্রাজ্যবাদ বিরোধী, সেই কবিতা হলো আনন্দময়ীর আগমনে, যেটার জন্য ধূমকেতু ব্যান্ড হয়েছিল, যে কবিতার জন্য নজরুল জেল খাটতে হয়েছিল আরও 2টা কারণের জন্য। তো সেই কবিতাটা কাকে নিয়ে লেখা? দেবী দুর্গাকে নিয়ে লেখা। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গজেতর জয় করেছে শক্তি সর্বনাশী শক্ত চারাল, শ্বেত শকুনাজ বিথাই গেল সিরাজ টিপু মীর কাসিমের প্রাণ বলিদান। হ্যাঁ, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। দেবীকে বলতেছে নেমে আয়, কিসের তুই অকল্যাণ দূর করার জন্য পৃথিবীতে এখন আসতে পারো না? ভারতবর্ষ কসাইখানায় পরিণত হয়েছে সাদা শকুনদের কাছে। এই কসাইখানার থেকে ভারতবর্ষকে জাগাইতে হলে তুমি ওই দেবালয়ে বসে বসে খালি মূর্তি সেজে থাকবা? নামো মাঠে। সাম্রাজ্যবাদ বিরোধী বাংলা ভাষায় লেখা তীব্রতম কবিতাকে বলা হয় আনন্দময়ীর আগমনী। তো এই কবিতাটা কিভাবে লেখা হলো? এটা তো সাম্রাজ্যবাদ বিরোধী। এর মধ্যে দেখো হিন্দুকে দেবী দুর্গাকে নিয়ে লিখছে, মুসলমানরা আহত হচ্ছে না, কারণ তাদের বিশ্বাস ইমান আকিদা কোনো টাচ করে নেই নজরুল। নজরুল যখন বলছে আল্লাহতে যার পূর্ণ ইমান কোথাছে মুসলমান, তিনি বলেন না হিন্দুরে খুন করার জন্য তুমি দাঁড়িয়ে যাও হে ইমান, খাড়া করো ইমান, হিন্দুরে করো অসম্মান। এটা নজরুল বলছে কোনোদিন বলে না। কিন্তু শিবাজি উৎসব রবীন্দ্রনাথের সেখানে প্রচ্ছন্নভাবে যে মহাবীর শিবাজিকে নিয়ে রবীন্দ্রনাথের যে কবিতা, সেখানে রবীন্দ্রনাথের সুপ্ত সাম্প্রদায়িকতা বেরিয়ে আসছে। অর্থাৎ কবিতা লেখার ক্ষেত্রে দেখো নজরুল ইসলামিক কবিতা লিখেছেন, ইসলামিক গজল লিখেছেন, গান লিখেছেন, নজরুল শ্যামা সঙ্গীত লিখেছেন, নজরুল কীর্তন লিখেছেন, নজরুল ভজন লিখেছেন। বাংলা ভাষার একজন কবির নাম বলো যে একটা অন্য ধর্মের কবি ইসলামী সঙ্গীত লিখেছে, একজন কবির নাম বলো। নজরুল যখন কীর্তন লিখছে তখন বাংলা ভাষার সেরা কীর্তনিস্ট। আমি না হয় মান করেছি, জানো এটা সালমান? আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি। সখী সখী আমার, এই যে কীর্তন অপূর্ব। নজরুলের কীর্তন আমি না হয় মান করেছিল, তোরা তো সকলে ছিলি, রাধা বলতেছে। তো ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি। মনে হয় যে এ তো বাউল বৈষ্ণব ধর্মাবলম্বীর লোক। আবার যখন কালীকে নিয়ে লিখতেছেন, বল রে আমার কালো মায়ের চরণ, আমার কালো মায়ের চরণ তলে দেখে যা আলোর নাচন, মার রূপ দেখে শিব বুক পেতে দেয়, যার হাতে মরণ বাচন। কালী যখন পৃথিবী পুরুষ শূন্য করার জন্য নামলো মাঠে কালী, তখন কালীকে থামানোর আর কিছু, সব দেবতারা বৈঠক বলে কিভাবে কালীকে প্রতিরোধ করা যায়। তখন শিবরে দলে যে তোমার বউ তুমি সামলাও। শিব বহু চেষ্টা করলো, কালীর ক্রুদ্ধতে সামাইতে পারতেছে না।
তখন রাস্তার মধ্যে কালী মন্দিরে যায় দেখবে যে কালীর পায়ের তলায় শিবের দেহ। তো ওই কালী তো যাচ্ছে, ওখানে শিব পড়ে আছে, শুয়ে আছে, নিজের অজান্তেই ওর উপরে পা দিছে বুকের মধ্যে, পা দিয়ে তাকায় দেয়। কেন? স্বামীর পায়ের উপর, বুকের উপর পা তুলে দিছে। চিরকালের জন্য কালী জিব্বা বের করে থাকলো। এই যে এই কথাটা যে দেখো আমার মায়ের রূপ দেখে যে শিব, যিনি ধ্বংস এবং সংহারক, জীবন বাঁচন যার হাতে হিন্দু ধর্ম অনুযায়ী, সেই শিব বুক পেতে দেয়। কি পরিমাণ মহিমান্বিত করা হয়েছে কালীকে। বলছে বল রে জবা বল, জবা ফুল তো দুর্গা পুজো, আরে কালী পুজো তো জবা ফুল ছাড়া হয় না। তো বলছে বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল। জবা তুই কি সাধনা করেছিলি আমার মায়ের চরণ তলে জায়গা বাস তুই? বলো, চোখে জল এসে আমাদের ছোটবেলায় এক টিচার ছিলেন, নজরুলের শ্যামা সঙ্গীত গাইতে গাইতে অজর ধারায় কাঁপতেন, হিন্দু টিচার। বোঝা হা এ পরজন্মে নিশ্চয়ই শিব ছিল, উনি বলতেন আগের জন্মে শিব ছিল। নজরুলের প্রিয় নায়কও শিব, অগ্নিবীণার হিরো তো আসলে শিব, ধ্বংসের নায়ক। ধ্বংস থেকে ভয় কেন তোর প্রলয়ে নিতন নতুন সৃজন বেদন, অসুন্দরে করতে ছেদন ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। এই যে অগ্নিবীণার যে লাইনগুলো, প্রলয় উল্লাস, এই প্রলয় উল্লাস তো শিব। মাইকেলের নায়ক যেমন রাবণ, ট্র্যাজেডির নায়ক, নজরুলের অগ্নিবীণা পর্বের তার ড্রিমল্যান্ডের মধ্যে যাই থাকুক না কেন, প্রচ্ছন্নভাবে বিদ্রোহী কবিতার মধ্যে শিবের ছায়া দেখা যায়, এর ধ্বংসের রূপটা আর কি। আচ্ছা, এবার আমরা আসল কাজে যাই। আবার আচার্য প্রফুল্ল সেন মৌলানা ভাসানী, এখান থেকে আমরা চলে গেছিলাম। মৌলানা ভাসানী বলছে যে নজরুল হলো আমাদের সকল সংগ্রামী চেতনার পুঞ্জীভূত অবয়ব, সকল সংগ্রামী কর্মকাণ্ডের সংগ্রামী চেতনার পুঞ্জীভূত অবয়ব মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী, সুভাষ বোস এবং নজরুল তিনজনের ক্যারেক্টারের মধ্যে মিল খুঁজে পাবা। তিনটাই বিদ্রোহী, তিনটাই উল্টাপাল্টা। সুভাষ বোস মানে ভারতীয় নেতাদের মধ্যে প্রথম যিনি সশস্ত্র সংগ্রামের মধ্যে ভারতবর্ষ স্বাধীন করতে চান। গান্ধী জিন্নার মতো সাম্রাজ্যবাদের দালালি করে দেশ স্বাধীন করতে চান নাই। গান্ধী নেহরু তো তোয়াজ করে তেল দিয়ে মাখন মেখে স্বাধীনতা চেয়েছে, আলোচনার টেবিলে বসে আব্বা একটু রাজি হয়ে যাবে। এটা তো সুভাষ তরবারি অস্ত্র। তার জাতীয় সঙ্গীত ছিল কোনটা? চল 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 উর্ধ, আরে দুর্গমগিরি কান্তার মুর আজাদ হিন্দ ফৌজের অন্যতম জাতীয় সঙ্গীত ছিল। তো জয় হিন্দ, জয় হিন্দ নজরুলের, জয় বাংলার দিকে দেখো, জয় বাংলার নজরুল ব্যবহার করছে, জয় বাংলার জয়। তো সেইটা তো জাতীয় কবি কেন তিনি জাতীয় কবি? এই কারণে তিনি জাতীয় কবি। আমাদের জাতির হাজার বছরের যে সংস্কৃতি, 1500 বছরের যে ইসলামিক ঐতিহ্য, ভালো করে মাইন্ড দিয়ে রাখ, শোনো, 1500 বছরের ইসলামের যে ঐতিহ্য, আমাদের এই জাতির 650 থেকে যদি বাংলা ভাষার যাত্রা শুরু করি, ধরি রসুলের জন্মের 80 বছর পরে, ডক্টর শহীদুল্লাহর মতে 650 ধরলাম, তো 650 থেকে আজকে পর্যন্ত বাংলা ভাষার যত কিছু বলা হয়েছে, আর একটা মানুষ বের করে এখানে কেনা আছে 1374 বছরের বাংলা সাহিত্য। এই 1374 বছরের বাংলা সাহিত্যের একজন কবি বার করো যার মধ্যে সমস্ত কিছুর আতিথ্য আছে, যার বাগানে সব রকমের ফুলের গাছ আছে, যার কাছে কেউ খালি হাতে ফিরে আসে না। একজন মাত্র কবি, প্রত্যেকে তার কাছে বুক পেতে পারে। যে শ্যামা ভক্ত, কালী ভক্ত, সেও যে খুশিতে নাচতে থাকে। আর যে ইসলামী গান গায়, বাহ, বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম, তাহলে নজরুলের মধ্যে কি মিশেছিল? ওই যে ইসলাম। মায়ের পেটের থেকে নেমে একটা লোক 8 বছর বয়সে মসজিদের মুয়াজ্জিন গিরি করতেছে। 10 বছরের মধ্যে ফার্সি সাহিত্য, উর্দু সাহিত্য কমপ্লিট, আরবি পড়া শেষ। 10 বছর ওই স্কুলে মাস্টারি করছে, মক্তবে শিক্ষক, জব্বা জব্বি পড়ে নজরুল যেতে 10 বছর একটা ছোকরা মক্তবে পড়াইতে যায়। একবার ভাবো বিদৃশ্যটা। আমার চুরুলিয়ার
বললে আমি মজা করে লিখছি যে আমি দৃশ্যটা কল্পনা করে মনে মনে অবাক হয়েছে, 10 বছর একটা পিচ্ছি ক্লাসের টিচার হয়ে ঢুকতেছে ক্লাসে, মসজিদের মুয়াজ্জিন হেতে আজান দেয়, পীর হাজি পালোয়ানের মাজারের খেদমতগার করে, খাদেমগিরি করে, আবার ইমাম সাম না থাকলে ইমামতি করে। 10 বছরের একটা বাচ্চা, কি ছিল তার মধ্যে তাইলে? তারপরে লেটার দলে যখন নাম লেখালে ভালো লাগে না। নজরুল তো বনের পাখি, ছোটবেলায় নজরুলের অনেকগুলো নাম ছিল। একটা ছিল তার মা বলছিল যে আজরাইল খারাপ নাম দিলে আজরাইল তারা টাচ করবে না, কারণ আগের অনেকগুলো ভাই বোন মারা গেছে। অর্থাৎ নজরুলের নাম রাখা হলো দুখু মিয়া, দুখু, আজরাইলের তো দয়া করে ছেড়ে দিয়ে যাবে। তারপরে গ্রাম শুদ্ধ লন্ড ভন্ড কাণ্ড করে বেড়াইতো ছোটবেলায়, ওই জন্য গ্রামের লোকেরা নাম দিল তারা খেপা। তারা খেপা মানে কালীর খেপা আর কি ভক্ত, কালী খেপা আর কি পাগলা। তো তারা খেপা, দুহুমিয়া, নজর, নজর নামও তাকে কখনো কখনো ডাকতো নুরু, এটা অনেকে ডাকতো নুরু। আবার রংপুরের লোকেরা নজরুল বলতে পারে না, রংপুরের লোকেরা কয় নজরুল। তো ইসলামী চেতনা তার মধ্যে পুঞ্জীবিত হয়েছিল ইসলামী, যে 1500 বছরের ইসলাম, এর যে রেভলিউশনারি স্পিরিট, সেইটা নজরুল আত্মস্থ করেছিলেন মায়ের পেটের থেকেই বলতে গেলে। কারণ তার পৃথিবীতে লেটার দলে 3 জন নাম লেখেন, ক্লাসের সেরা। লেটার দলের ওস্তাদ হয়ে গেলেন 12 বছরের ছোকরা, শ্রেষ্ঠ লেটার দল। আচ্ছা, লেটার দলের ওস্তাদগিরি করতে যে হিন্দু মিথ, হিন্দু পুরাণ, মুসলিম কালচার তো তিনি নিয়ে আসছেন পরিবার থেকে। তার চাচা কাজী বজলে করিম, তার কাছ থেকে তিনি যা শিখেছেন তার কোনো তুলনা হয় না। আচ্ছা, তারপরে তিনি হিন্দু পুরাণ শিখলেন, গ্রিক মিথোলজি, এগুলো তার ওই লেটার দলে ট্রেনিং দেওয়া শেষ, পড়াশোনা শেষ। তারপরে স্কুলে যখন ভর্তি হলেন তো স্কুলের সেরা ছাত্র। তারপরে 17 বছর বয়স থেকে যুদ্ধেই চলে গেলেন। তো এ তো হলো নজরুল। তো তার মধ্যে মিশেছিল কি? 1 নম্বর হলো ইসলামিক বিপ্লবের চেতনা। এটা মাথায় রাখতে হবে যে নজরুলের নায়ক কারা কারা। খালিদ, নজরুলের নায়ক আলী হায়দার, নজরুলের নায়ক ওমর ফারুক। তার সেরা কবিতাগুলো দেখো, তার শ্রেষ্ঠ কবিতার মধ্যে ওমর ফারুক, খালিদ। খালিদ খালিদ মরুমঞ্জিলে ক্লান্ত উঠেরা কহে, বণিকের বোঝা বহন করা তো মোদের কর্ম নহে। এই বণিকের সাদা শকুনের বোঝা বহন করার জন্য আমাদের জন্ম হয়েছিল? উঠেরা নালিশ করে খালিদের কবরে দেয়। চাই, নজরুল বলতে চাই, চাই না মেহেদি তুমি ওসব বীর হাতে নিয়ে শামশের। আমরা মেহেদির নাম চাই না, খোদার হাবিব বলিয়া গেছেন ঈসা আসিবেন ফের। খোদার হাবিব বলিয়া গেছেন ঈসা আসিবেন ফের। চাই না মেহেদি তুমি আসো বীর হাতে নিয়ে শামশের। বুঝা, আমার মেহেদির দরকার না, আমার দরকার খালিদ। এমন সেনাপতির দরকার যে কোনো যুদ্ধে পরাজিত হয়নি। আচ্ছা, তারপরে তার মধ্যে বিশেষ ছিল 1757 সালের ট্র্যাজেডি এবং সিরাজের রক্ত। এটা তো ট্র্যাজেডির মধ্যে ছিল, তার আত্মার মধ্যে পেইন আকারে লুকানো ছিল। ফকির মজনুসার সন্দেশ, ফকির বিদ্রোহের ঐতিহ্য, এটা তিনি গভীরভাবে অনুসরণ করেছেন। কারণ তার পরিবার ছিল মীর কাসিম এবং ফকির বিদ্রোহের সঙ্গে সংযুক্ত। ফকির মজনুসা, তারপরে 1857 সালের মহাবিদ্রোহ, মহাবিপ্লব, এগুলো ছিল তার, তোমার ধরো, তার আত্মিক চেতনার অন্তঃকরণে। এই জন্যই এত কিছু নিয়ে তিনি যখন আবির্ভূত হলেন, তার আবির্ভাবটা ছিল কিরকম? একটা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, পরাজিত, পরাভূত, অপমানিত, ধুলায় দূষণিত একটা ছাই হয়ে যাওয়া একটা জাতির সামনে একটা, তার আবির্ভাব ছিল একদম একেবারে আলোকবর্তিকার মতো, বাতিঘরের মতো তার আবির্ভাব। কিছুই নাই, আশাহীন, ভাষাহীন, দিশাহীন, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, কিচ্ছু জানে না, সব শেষ হয়ে গেছে। এরকম একটা মরুভূমির মধ্যে তিনি বৃক্ষের বন্যা তৈরি করে ফেললেন, জাগরণ, বাতিঘরের মতো। তাকে এই জন্য অনেকগুলো কাজ করতে হলো। 1 নম্বর কাজ, ওই যে তার ঐতিহ্যের সঙ্গে যুক্ত যে স্পিরিটগুলো যেগুলো বললাম, এইটার কারণে জাতিকে জাগরণের জন্য তাকে প্রথমে যেটা করতে হয়েছে, এতগুলো কাজ বাংলা ভাষার আর কোনো কবিকে করতে হয়নি।
এক নম্বর, জাতির এই অচল অবশ স্থবির গলিত মথিত নিষ্পেষিত এই প্রাণের দেহের ভিতরে প্রাণ সঞ্চার করতে হয়েছে, আশার আলো জাগাইতে হয়েছে। আশার আলো জাগাই বলে তুমিও মানুষ, তুমিও রুখে দাঁড়াতে হবে। তুমি শুয়ে আছো কেন? ধুলাই কেন? তুমি মলিন কেন? তুমি ক্ষুদ্র কেন? তুমি ছোট কেন? কে বলে তুমি ক্ষুদ্র? তারপরে তিনি তাকে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দিলেন, কিভাবে স্বাধীনতার দিকে যেতে হয়। তারপরে এই যে স্বাধীনতার পথে গিয়ে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে স্বাধীনতা শব্দটা শিখাইছেন, তারপরে স্বাধীনতা কেন দরকার সেটা শিখাইছেন, তারপরে কোন পথে স্বাধীনতা সেটা শিখাইছেন। এবং এটার শৈল্পিক, মাসুদিনের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। মাসুদিন বারবার বলেছেন যে সাহিত্য, আমরা যতই রাজনীতির কসকসানি সাহিত্যে ঢুকাই না কেন, স্লোগান ধর্মিতা ঢুকাই না কেন, ততক্ষণ পর্যন্ত ওই স্লোগান ওই রাজনীতির সাহিত্য হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেটা শৈল্পিক মানদণ্ডে উত্তীর্ণ না হয়। নাম্বার ওয়ান। আবার বলতেছে যে একটা শৈল্পিক মানদণ্ডে উত্তীর্ণ একটা লেখা, কিন্তু তার মধ্যে জনগণের জন্য কোনো খোরাক নেই, খাবার নাই, এই সাহিত্যের আমার দরকার নেই। দুটো দিক। তো নজরুলের ওই যে রাজনীতি করেছেন, স্লোগান দিয়েছেন, যেটা করেছেন সেটা করেছেন, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি এটাকে শৈল্পিক মানদণ্ডে উত্তীর্ণ করতে পেরেছেন। দিস ইজ দি বাহাদুরি। তারপরে তিনি জাতীয় সাহিত্যের পাঠ, যার সাহিত্যই ছিল না, সেই জাতির জন্য জাতীয় সাহিত্যের পাঠাতন নির্মাণ করলেন। তারপরে তিনি বাংলার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ জাতীয়তাবাদী, শ্রেষ্ঠ মানবতাবাদী, এগুলো হয়েছে এই কাজগুলো করতে গিয়ে। তারপরে তিনি আমাদের জাতীয় সংস্কৃতির ভিত্তিভূমি নির্মাণ করেছেন, যে জাতীয় সংস্কৃতির ভিত্তিভূমির কথা পরবর্তীকালে আমরা দেখব আবুল মনসুর আহমদের বাংলাদেশি কালচার বইয়ের মধ্যে। আবুল মনসুর আহমদের বাংলাদেশি কালচার মূলত নজরুলেরই ফিলোসফি, নজরুলের যে রাজনীতি, নজরুলের যে দর্শন, তারই রিফ্লেকশন আসলে। এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো এতগুলো দায়িত্ব তাকে পালন করতে হয়েছে। এটা রবীন্দ্রনাথকে করতে হয়নি, এটা বঙ্কিমকে করতে হয়নি, এটা কাউকেই করতে হয়নি, বাংলা ভাষায় একমাত্র তিনি করেছেন। অতএব তার সাথে প্যারালাল করা যায় না কারো, তিনি আনপ্যারালাল। সাহিত্যে তিনি তিনটা ধারার জন্ম দিয়েছেন, কবিতায় অন্তপক্ষে তিনটা ধারা। এক নম্বর ধারা হলো ইন্দ্রিয়বাদিতা, ইন্দ্রিয় গ্রাহ্যতা, নরনারীর সম্পর্ক অসম্পর্ক, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক অসম্পর্ক, জীবনের সাথে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সাথে মানুষের আত্মার সম্পর্ক। এই যে জৈবিক যে পৃথিবীটা, এই পৃথিবীর ইন্দ্রিয়বাদিতা, যে ক্ষেত্রে তারা অনুসরণকারী কারা কারা? দুজন বড় কবির নাম বলা যায় জীবন নজরুলকে তারা ব্যাপকভাবে প্রভাবিত। একজন হলেন জীবনানন্দ দাশ, তার প্রথম কবিতার বই হলো ঝরাপালক। ঝরাপালক নামটাও নজরুলের কবিতার থেকে নেওয়া। নজরুলের একটা কবিতা আছে, প্রভাতে যখন থাকিব না আর এই সে নদীর পারে, ক্লান্ত পাখায় উড়ে যাব দূর। এই প্রভাতে যখন থাকিব না আর এই সে নদীর তীরে, ক্লান্ত পাখায় উড়ে যাব দূর বিশ্বরণীর পারে। সরি, ভুল বলতেছি আমি। প্রভাতে যখন থাকিব না আর এই সে নদীর ধারে, ক্লান্ত পাখায় উড়ে যাব দূর বিশ্বরণীর পারে। খুঁজিতে আমায় এই কিনারায় আসিবে তখন তুমি, খুঁজিবে সাগর মরু প্রান্তর গিরিধরী বনভূমি। তাহারি আশায় রেখে যাই প্রিয়া ঝরা পালকের স্মৃতি, এই বালুচরে ব্যথিতের স্বরে আমার বিরহ গীতি। বিদায়ের কথা, বিদায়, এইখানে ঝরা পালক শব্দটা আছে। তাহারই আশায় রেখে যাই প্রিয় ঝরা পালকের স্মৃতি। এই ঝরা পালক শব্দটাই জীবনানন্দের প্রথম কবিতার বইয়ের নাম। ওকে, তাহলে আরেকজন হলো প্রেমেন মিত্র। প্রেমেন মিত্র একটা কবিতা খুবই বিখ্যাত ছিল এক সময়। কবিতাটা হলো যে, হতভাগাদের বন্দরটিতে ভাই জগতের সব ভাঙা জাহাজের ভিড়, মাল বয়ে বয়ে ঘাল হলো যারা আট জাহাজের মাস্তুল চৌচির, সেই সব ভাঙা জাহাজ আছে মেরামত হইতে। এটা হতভাগাদের বন্দরের চরিত্র ব্যাখ্যা করছে আর কি। প্রেমেন মিত্র নজরুলের ডাইরেক্ট শিষ্য। সাম্যবাদী সমাজতন্ত্রের ধারা, নজরুল 25 সালে বের করেছেন সাম্যবাদী কবিতার বই। মিথ্যা শুনিনি ভাই
এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দির কাবা নাই। মারাত্মক কথা। এই হৃদয়ের ঘ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি শুনিলেন কি, তেজিলেন গৃহ মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের গিরিকন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে শোনালেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দির কাবা নাই। এইখানে বসে বাঁশির দুলাল গাহিলেন মহাগীতা। এইখানে এসে মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই যে অসাধারণ সাম্যবাদ, তার একটা বই আছে সাম্যবাদী। তো সাম্যবাদী 25 সালে, আর আরেকটা বই হলো সর্বহারা। নাম তো এরকম মিনিংফুল। আমরা বলতেছি নজরুল জীবনের প্রথম পর্যায়টা হলো 1922 সাল, 22 থেকে শুরু হলে 28 সাল পর্যন্ত, এটা হলো প্রথম পর্যায়। এর মধ্যে কিন্তু সমাজতান্ত্রিক ধারাটা আছে। এই সমাজতান্ত্রিক ধারার মধ্যেও দেখো, আল মাহমুদের কবিতার কথা বলি তোমাদের। আল মাহমুদের কবিতা হলো তার বিখ্যাত কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। আল মাহমুদের কবিতা আছে না? এরা তো নজরুলের না হলে তো আল মাহমুদ, ফররুখ, জসিমউদ্দিন কেউ কারোরই জন্ম হতো না। তো নজরুলের রেনেসার ফল। নজরুলের জন্মের ভেতর থেকে যে রেনেসা হলো বাঙালি মুসলমানের, সেই রেনেসার ফলে ঝাঁকে ঝাঁকে বাঙালি তরুণরা ঝাঁপিয়ে পড়লো শিল্প সাহিত্যে। এটা নজরুলের আগ পর্যন্ত ভাবাই যেত না। 1920 সালে নজরুলের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণরা একদম সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়লো শিল্প সাহিত্যে। এর ফলে জন্ম হলো জসিমউদ্দিনের, এর ফলে জন্ম হলো আব্দুল কাদিরের, এর ফলে জন্ম হলো খান মোহাম্মদ মঈনুদ্দিনের, এর ফলে জন্ম হলো গোলাম কুদ্দুসের, এর ফলে ফররুখ আহমদের, এর ফলে সৈয়দ আলী হাসান, এর ফলেই শামসুর রহমান, আল মাহমুদ, হাসান হাফিজুর রহমান, সব হলো ওই সিলসিলার। বা উপন্যাসে ধরো সৈয়দ আলী উল্লাহ, শওকত ওসমান, শাহেদ আলী, সব ওই সিলসিলা। এক নজরুল থেকে ধরলেই ফোকাসটা ক্লিয়ার হয়। তো সেই নজরুলের সাম্যবাদী চিন্তা, সমাজতান্ত্রিক চিন্তা। আল মাহমুদের শ্রেষ্ঠ বই সোনালী কাবিন। সোনালী কাবিনের কবিতাগুলো সবই সমাজতান্ত্রিক। শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতেরা উঠাইছে হাত, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। আল মাহমুদ বলতেছে আমাদের ধর্ম ইসলাম কথা বলেনি আল মাহমুদ, বলছে আমাদের ধর্ম হলো ফসলের সুষম বন্টন। তো এই যে সমাজতান্ত্রিক পৃথিবী নজরুল নির্মাণ করেছিলেন বাংলা ভাষায়, তার আগে সমাজতন্ত্র কমিউনিজমের জানতোই না দেশের লোকেরা। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথমত বাংলা ভাষায় সমাজতন্ত্রের উপর সরাসরি লেখালেখি করেছেন। সর্বহারা বইটাই তো প্রলেতারিয়েত, প্রলেতারিয়েতের বাংলা করেছেন সর্বহারা। তারপরে তার যে বিখ্যাত গান, জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, এটা হলো তার, এটা হলো কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সং, কমিউনিস্টদের ইন্টারন্যাশনাল গান। এটার বাংলা অনুবাদ করছেন নজরুল, ফ্যান্টাস্টিক সুন্দর অনুবাদ। অন্তর ন্যাশনাল সং বলছেন তিনি, অন্তর ন্যাশনাল গান। তো এটা অনুবাদ, এটা তো নজরুলের হাত দিয়ে। কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো 1925 সালে আমরা দেখব, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো নজরুল রচনা করতেছেন। তখন নাম ছিল কৃষক শ্রমিক স্বরাজ পার্টি। এটার কিন্তু মূলত এটা কমিউনিস্ট পার্টি আড়ালে। যেমন মৌলানা ভাসানীর ন্যাপ করতেন, বা ন্যাপের ভেতরে সব অর্ধেকটি ছিল কমিউনিস্ট। এরা ওই ন্যাপের মৌলানা ভাসানী আলখেলের আড়ালে থাকতো আর কি, যাতে কোনো ঝামেলা না হয়। তো এইটা আচ্ছা। তারপরে কমিউনিস্ট পার্টির যে মুখপত্র ছিল লাঙল, লাঙলের সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। মাথায় রাখতে হবে যে কমিউনিস্টদের গুরু তিনি। তো তার অনুসারীরা কারা কারা? এরা পরবর্তী নজরুলের ডাইরেক্ট ফলোয়ার। প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, বেনজির আহমদ, সুকান্ত ভট্টাচার্য, গোলাম কুদ্দুস, মহিউদ্দিন, আশরাফ আলী খান, এরকম ডজন ডজন নাম বলতে পারি আমি। ডাইরেক্ট নজরুলের ফলোয়ার সবগুলো। তাহলে একটা হলো ইন্দ্রিয়বাদিতা, একটা হলো সাম্যবাদ সমাজতন্ত্রের ধারা, 3 নম্বর হলো ইসলামী কবিতার ধারা। এইখানে তিনি এমন এক ইসলামকে তুলে ধরেছেন যে ইসলাম পরকালে হুরপুরির নেশা নাই, একদম হুরপুরি মুক্ত ইসলাম, কোনো হুরের আশাও নেই, চিন্তাও করে না। জগৎকে আল্লাহর ইচ্ছার মতো তৈরি করা, সম্পদের সুষম বন্টনকে নিশ্চিত করা, শোষণকে নির্মূল করা, নির্যাতিতের পক্ষে দাঁড়ানো, যে ইসলাম,
যেখানে সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের যে ইসলাম, সেই রেভলিউশনারি স্পিরিট তিনি কবিতায় এবং অন্যদের মতো অতীতচারিতা তিনিও করেছেন। যে কি আজানের ধ্বনি, এই আজান যে তোমার স্মৃতি জানে না মুয়াজ্জিন, মানে আজান যে ওমরের ইয়ের থেকে আসছে, ওমর যেটা করাইছেন রসুলকে, এইটা তো আজকাল মুয়াজ্জিনরা জানে না। তো আবার কহিছে কালের ঘড়ি, সেদিন গিয়েছে ওমর ফারুক, কই তো পড়ো নাই, কি জ্বালা বল, তো পড়ছি, কি হলো, যে একটা জায়গা আছে না, বৃত্ত চরিল উটের পৃষ্ঠে খলিফা ধরিল রশি, বৃত্ত চরিল উটের পৃষ্ঠে খলিফা ধরিল রশি, মানুষে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না সেদিন কি গান গেয়েছে বন্দি বিশ্ববিনা, মানুষকে বন্দনা করে কি গান গিয়েছিল এই পৃথিবী, যে কি মানুষ, বৃত্ত চরিল উটের পৃষ্ঠে খলিফা ধরিল রশি, মানুষে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এই যে অবিস্মরণীয় বাণী ইসলামের, এইটা নজরুল হাইলাইট করেছেন, যে দেখো 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 এই পৃথিবী, লুক। ওই যে ফরুক আহমদ বলছে না, যে আজিকে ওমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ, এই যে পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা, ওই লোকের দরকার, এইটা হলো নজরুলের। তো সেই জিনিসটা নজরুল ইসলামী ধারা কায়কোবাদের মতো না, খালি দীর্ঘশ্বাস, এই যে আজকে এখানে আসলাম সেকেন্দ্রা, এইখানে মোগলের মণিক রতন, এখানে হাতে হুতি আছে, এখানে সেতে খাইতেছে, এখানে শেষে ঘুমাই রয়েছে, দেখিয়ে চোখে পানি ফেলতে পারি না, চোখে পানি এসে যায়, কয়ে বাড়ি চলে আসলাম, শেষ। যেমন করোনার সময়, করোনার সময় আমাদের বিজ্ঞানের সাথে আমাদের এই অন্য পৃথিবীর পার্থক্য কি? পার্থক্য হলো যে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সবাই দৌড়াইছে, যে হে মাবুদ, হে গড, হে ভগবান, হে বুদ্ধ, অঙ্গ তুই বাসা, তুই অঙ্গ বাসা, তোর হাতে আশা করে আনা বাঁচিয়েছি, তুই অঙ্গ বাসা, কয়ে তুই আল্লাহর কাছে সব দায়িত্ব দিয়ে, ভগবানের কান্দে সব দায়িত্ব দিয়ে নিজের বাড়িতে এসে বউ নিয়ে হুতি উঠছে, শেষ। আর বিজ্ঞান কি করছে? বিজ্ঞানও মসজিদে, বেশিরভাগ বৈজ্ঞানিক তো আস্তিক। ইবনে সিনা কি নাস্তিক ছিলেন? ওমর খৈয়ম কি নাস্তিক ছিলেন? কে বলে? বৈজ্ঞানিকরা গেছে যে তারাও আল্লাহর কাছে প্রেয়ার করছে, গডের কাছে, ভগবানের কাছে, বুদ্ধের কাছে। কি প্রেয়ার করছে? বলছে তোমার এত জ্ঞানের এত অসীম ভান্ডার, তুই একটা জ্ঞান দেও না, একটা বুদ্ধি বের করে দিচ্ছে, কিভাবে এটার প্রতিবাদ মোকাবেলা করতে পারি, কিভাবে এই করোনার অভিশাপ থেকে মানব জাতিকে রক্ষা করতে পারি, এইটা তোমাকে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে তুমি তৌফিক দাও, আমি যেটা পারি। এটা কয়ে মনোজাত করে বাড়ি ফিরতেছে, ধরো, বা প্রেয়ার করে বাড়ি ফিরতেছে। রাস্তায় এসে তার মনে হলো যে আরে কালকে ল্যাবরেটরিতে হেডে করছিলাম, আচ্ছা এটাকে এইভাবে করে দেখি তো। বাসা আসা বাদ দিয়ে দৌড় ল্যাবরেটরিতে যাই, গুটুর 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 করতে করতে দেখা গেলো মার্চ 6 মধ্যে করোনার প্রতিশোধ আবিষ্কার হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে প্রিয় কে? যে আল্লাহর কাছে সব বা ভগবানের কাছে সব দায়িত্ব কান্দে চাপাইতে নিজে এসে ভাবি নিয়ে হয়ে পড়ছে, সেইটা ইম্পর্টেন্ট, নাকি যে লোক নিদ্রাহীন নিষ্ঠার সঙ্গে, তার মদত চেয়েছে কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজটা করেছে, সে পথ বার করার চেষ্টা করছে, তাহলে ওই লোকটার সম্মান বেশি। এটা হলো নজরুল। যাই হোক, তাই ইসলামী ভাবধারার কবিদের মধ্যে ফররুখ আহমেদ সবচেয়ে প্রবল, সৈয়দ আলী হাসান, মোবাক্কারুল ইসলাম, তালিম হোসেন, এরা। নজরুলের প্রিয় ঋতু হলো 3টা। আসলে বাংলা ভাষায় নজরুলের অনেক ঋতুর উপরে গান আছে। আমি একটা নজরুলের বই বা নজরুলের ঋতুভিত্তিক গান, এটা আসতেছে আমার। কোন ঋতু নিয়ে কতগুলো গান লিখেছেন, এই গানগুলোর টোটাল কালেকশন একখানে করবো। ঋতুভিত্তিক মধ্যে নজরুলের সবচেয়ে প্রচণ্ড ঋতু হলো 1922 সাল। এই ঋতুটা গ্রীষ্ম, নিদাক, মেঘমুক্ত, দীপ্ত দুপুর। দেখো একবার খেয়াল করে, বিদ্রোহের যে ঝাপট, ওরে আয় ওই মহাসিন্ধুর পার হতে ঘন রণভেরি শোনা যায়, ওই ইসলাম ডুবে যায়। অগ্নিবীণের মধ্যে বলতেছেন ইসলাম ডুবে যায়, ওরে আয়। বাংলা ভাষায় আর কোন কবির কবিতার মধ্যে জানি ইসলাম ডুবতেছে, দৌড়া চল যায় লাঠি ছোটালে। নজরুল বলছেন দ্বিধাহীন ভাবে,
তাহলে গ্রীষ্ম তার সবচেয়ে প্রিয় ঋতুর একটা। আরেকটা হলো বর্ষা। বর্ষায় বর্ষায় বাংলা ভাষায় সর্বাধিক গানের রচয়িতা নজরুল। রবীন্দ্রনাথের গান পাওয়া গেছে 47টা, নজরুলের পাওয়া যায় 54টা। বর্ষার উপর গান খালি। বর্ষা, এই বর্ষাটা কোন সময়কার? 1928 সালের। তার জীবনে 3টা পার্ট আমি বলছি না, 1922, 1928, 1941, 3টা তার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এর মধ্যে মাঝখানে আমি একটু আলোচনা করে আসছি আমরা, সেটা হলো সাম্যবাদ আর ইয়েতে। তো 3টা গুরুত্বপূর্ণ সময়ের 28 সালটা হলো বর্ষার। তিনি কি লিখতেছেন? তিনি লিখতেছেন জিঞ্জির, যেখানে আমরা পরে আসবো ওটা। জিঞ্জির লিখতেছেন। জিঞ্জির হলো প্রায় 2টা কবিতা বাদ দিলে সবগুলো 14টা কবিতাই হলো ইসলাম নিয়ে। ওমর ফারুক, খালিদ, সুবে আহমেদ, সবগুলো, রিফ সর্দার, সবগুলো হলো এই জিঞ্জিরের অবিরল। এবং এখানে বিদ্রোহের মতো ভাঙ চোর, ঝড় ঝঞ্ঝাট, উৎপাটন, বৃক্ষ, তাল গাছ, মাল গাছ, ভাঙ গাছের ভর্তা বানানো না। এখানে অনেক শান্ত এবং সংযত, দৃঢ় প্রতিজ্ঞ নজরুল। লক্ষ্য এখানে একদম অইভেদী, লক্ষ্যভেদী তার তীর। নির্দিষ্ট লক্ষ্যে তিনি এগুচ্ছেন এবং সেই লক্ষ্যটা হলো ইসলাম। জিঞ্জিরের সমস্ত আত্মার মধ্যে ইসলাম এবং আশাবাদিতা, আদর্শবাদ, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসলে হেমন্ত এবং বর্ষা। বর্ষা যেটা 1928 সালে বর্ষায়, এই বর্ষার সময়ই তার গানের ফল্গু ধারা খুলে গেল শ্রাবণের ধারার মতো। মেঘ মেদুর বরষায় কোথা তুমি, হ্যাঁ কোথায় তুমি, থই থই জলে ডুবে গেছে পথ, এসো এসো পথ ভুলা, সকল দুয়ার বন্ধ হয়েছে আমার দুয়ার খোলা। তো কি গান বলতেছেন? বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। এই জিনিস নিয়ে আসলে বাংলা ভাষায় এই জিনিস আর কোনোদিন ছিল না। অভূতপূর্ব এক পৃথিবীর দরজা খুললেন তিনি। বাংলা গানের দরজার মধ্যে সত্যিকারের নায়কের পরে পরিভূত হলেন এবং এইখানে এই সময় রচিত হয় তার বুলবুল। তাই বর্ষা এবং সঞ্চিতা বলে পরে আসবো আমরা। এবারে 41 সাল হেমন্ত, ঝরাবেলা, ধান কাটা হয়ে গেছে, মাঠ ফাঁকা পড়ে আছে। নজরুলের 41 সালে নতুন চাঁদ, নতুন চাঁদ তার বই। সেখানে দেখা যায় যে তিনি শরীর মন এর দিক থেকে মরমিয়াবাদ, তার মধ্যে এক ধরনের আধ্যাত্মবাদ দেখা দিচ্ছে। সেই আধ্যাত্মবাদ অনেকটা রুমি বা দারা সম্রাট শাহজাদা দারাশেখর যে মাজমাউল বাহরাইন, দারাশেখর যে বিখ্যাত বই মাজমাউল বাহরাইন, এই মাজমাউল বাহরাইনের যে দৃষ্টিভঙ্গি, মাজমাউল বাহরাইনের যে মরমিবাদ, সুফি তত্ত্ব, তার সাথে নজরুল যেন কিছুটা মিলে যাচ্ছে। এবং এই সময় তার অভিভাষণের মধ্যে শ্রেষ্ঠ অভিভাষণ যদি আর বাসি না বাজে। হেমন্ত অর্থাৎ আশাভঙ্গের সময়, শরীর ভেঙে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, একদিকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, অন্যদিকে তিনি মরমিয়াবাদের কাছে আত্মসমর্পণ। আরো কতদিন বাকি তোমারে পাওয়ার আগে বুঝি হয় নিভে যায় মোর আখি।